আলাইকুম। আমরা আজকে টিস্যু এবং টিস্যুতন্ত্র শুরু করছি। দেখা যাক আমরা টিস্যুতন্ত্রের কি করতে পারি। টিস্যুতন্ত্র অত্যন্ত কঠিন একটা চ্যাপ্টার। অনেক কথা বলতে হয় এখানে, অনেক কথা শুনতে হয় এখানে, অনেক লজিক জানতে হয়। বাট যদি শিখে ফেলো, যদি জেনে ফেলো, এটা খুব দারুণ একটা চ্যাপ্টার। ওকে, তো তোমরা যদি আমার কথা ঠিকঠাক শুনতে পাও আমাকে একটু দ্রুত জানাও, দেন আমি শুরু করছি। বলো দ্রুত। সব ঠিকঠাক আছে তো? অল ওকে, ভেরি গুড। নতুন বই লাগবে সবার। আমার এখানে নতুন বই আছে, নতুন এডিশনের বই আছে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবা। ওকে, দেখো যা যা পড়তে হবে এবং আমি তোমাদের না পড়ালেও চলবে, সেগুলোতে আমি জাস্ট দেখিয়ে দিব। টিস্যু কাকে বলে এইটা ডেফিনেশনটা এই জায়গায় আছে। এটা নম্বর প্রশ্নের জন্য এটা আসতে পারে। ওকে, শেষ। আমরা একটু নিচে আসি। টিস্যুকে প্রথমেই কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। যে টিস্যুগুলো বাচ্চা কাছে পয়দা করতে পারে না তারা পার্মানেন্ট বা স্থায়ী টিস্যু। যেগুলো বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে, বিভাজন করতে পারে, তারা হচ্ছে ভাজক টিস্যু। ওকে, দেখো প্রথমে চলে আসি আমরা ভাজক টিস্যু। ভাজক মানে যারা বিভাজ্য, ঠিক আছে? বিভাজ্য থেকে আসে ডিভিশনে এবল, ডিভিশন এ এবল, দ্যাট মিন্স ডিভিসিবল। ডিভিসিবলকে ডিভিসিবলকে বলা হয় মেরিস্টেম, সরি মেরিস্টেম বা মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে কখনো যদি আমি এই দুটো টার্ম ব্যবহার করি মেরিস্টেম, তাহলে সাথে সাথে কি মনে হবে তোমার, যে আমি ভাজক টিস্যুর কথা বলতেছি। ওকে, তাহলে এই শব্দটা তোমাকে জেনে রাখতে হবে, আর মেরিস্টেম শব্দটা তোমাকে জেনে রাখতে হবে। আশা করছি আমরা ভাজক টিস্যুর মধ্যে এখন প্রবেশ করতে পারবো উইদাউট এনি ইস্যু। ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি ইউজুয়ালি আস্তে আস্তে কথা বলি, মাইক্রোফোনে কোনো সমস্যা নাই। যদি সমস্যা হয়ে থাকে তাহলে চেষ্টা করো ফ্যান ট্যান অফ করে দিতে, কিংবা সাউন্ড বাড়াইতে, হেডফোন ব্যবহার করতে। ওকে, আচ্ছা। সো আমরা আবার চলে যাই বইয়ে কোথায় কি আছে, আমরা ওটা এক্সপ্লেইন করতে 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 আগাবো, তাহলে আমাদের একটা ক্রম থাকবে। ওকে, এই যে দেখো ভাজক টিস্যু নিয়ে এখানে কথা বলছে, বাট এই যে দেখো এখানে কি লিখছে, মেরিস্টেমেটিক টিস্যু। সো অনেকেই কিন্তু জানো না, এটা একটু ভালো করে খেয়াল করবা এই টার্মটা, মেরিস্টেমেটিক টিস্যু। ওকে, শেষ। এখন প্রশ্ন হলো যেগুলো থাকে কোথায়, একটু খেয়াল করে দেখো, সবসময় শীর্ষে থাকে। কোথায় থাকে? শীর্ষে থাকে। তোমরা আমাকে বলো তো, আমার এই যে একটা হাড্ডি, এখান থেকে এই পর্যন্ত একটা হাড্ডি, তাহলে হাড্ডির এই জায়গায় কি থাকবে? ভাজক টিস্যুগুলো থাকবে। এই জায়গায় ভাজক টিস্যুগুলো থাকবে, তাই না? হাড্ডিটার এই শীর্ষে এবং এই শীর্ষে। একটা উদ্ভিদ যদি হয়, উদ্ভিদের একেবারে এই শীর্ষে এগুলোতে থাকবে এবং মূলের শীর্ষে থাকবে। তাহলে মূল এদিকে বাড়বে, এদিকে বাড়বে, তাহলে কাণ্ড শীর্ষ, মূল শীর্ষ। ওকে, ওই কথাটাই বলছে, দেখো কাণ্ডের শীর্ষে এবং মূলের শীর্ষে ভাজক টিস্যু থাকবে, তাই না? কোনো কারণে যদি ছোটোবেলায় আমার হাড্ডিটা ধরা যাক এতটুকু ছিল, তোমরা আমাকে বলো তো, আমার যদি এই জায়গা আর এই জায়গা বিভাজন না হতো, আমার হাতগুলো ছোট ছোট হতো না? তোমরা নিশ্চয় রাস্তায় দেখেছো এই ধরনের হচ্ছে এটাকে কি বলা হয়? ডর্ফ বলা হয়, হ্যাঁ, বামন বলা হয়। তোমরা নিশ্চয় রাস্তাঘাটে এরকম অনেক মানুষ দেখছো, হাত পা হাইট অনেক ছোট, তাদের আসলে ভাজক টিস্যুগুলোই বিভাজন হয়নি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন চলে আসি আমরা ভাজক টিস্যু কাকে বলে। এটাও তোমাকে পড়াইতে হবে না। যে কোষগুলো
বিভাজিত হয় তাই হলো ভাজক কোষ, যে কোষগুলো। আর ভাজক টিস্যু হচ্ছে যে কোষ দিয়ে, ভাজক টিস্যু দিয়ে গঠিত হয়। ভেরি গুড। সো হেয়ার ইজ মেরিস্টেম। এগুলো পারবা। আচ্ছা, এক এক করে চলে আসি আমরা। ওকে, প্রথমে চলে আসি আমরা, ভাজক টিস্যুর কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমবেশ। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ওকে, সো আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দেখব। এক নম্বর কি ছিল? ছোট, জীবিত ছিল, সমব্যাস ছিল। ঠিক না? ঠিক কি না? আচ্ছা বলো তো, ছোট কেন? কারণ এরা নতুন জন্ম নেওয়া কোষ। নতুন জন্ম নেওয়া কোষ, তাহলে বড় হলে পরে হবে, জাস্ট কেবল জন্ম নিয়েছে, এই জন্য এরা হচ্ছে ছোট থাকে। ওকে, জীবিত বলতে কি বোঝায়? জীবিত বলতে বোঝায় এসব কোষে সকল অঙ্গাণু থাকে। সকল অঙ্গাণু থাকে। দুই নম্বর হচ্ছে বিক্রিয়া হয়, বিক্রিয়া ঘটে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো জীবনের লক্ষণ কি? জীবনের লক্ষণ হচ্ছে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস। তাহলে কখনো যদি বলে তুমি জীবিত, মানে কি? তোমার শরীরের রিঅ্যাকশনসগুলো ঠিকঠাক হচ্ছে, তাই না? শুনতে পাচ্ছ, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশনস। দেখছো, এটাও কেমিক্যাল রিঅ্যাকশনস। এভরিথিং কেমিক্যাল রিঅ্যাকশনস। এই জন্যই যারা বায়োলজি নিয়ে পড়ে, সো বায়োলজি মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি। ওকে মুহিব, এবার চলে আসি আমরা সমবেশ। তোমরা আমাকে বলো তো, যদি কখনো হোক না মাইটোসিস কিংবা মিওসিস, তোমরা জানো মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের অনুরূপ উৎপন্ন হয়, ঠিক কিনা বলো তো? মাতৃকোষের অনুরূপ কোষ জন্ম নেয়। তাহলে তোমরাই দেখো, মাতৃকোষ যদি এত বড় হয়, তাহলে সন্তান কোষ এত বড় আর একটা এত বড় হবে মুহিব? না, সেম সাইজের হবে, ইকুয়াল, রাইট? ইকুয়াল। মাতৃকোষ আর এটা কোষ সমান হবে। সমানটা হচ্ছে এরকম। ঠিক না? তোমরা নিশ্চয়ই এই কনসেপ্টটার সাথে পরিচিত হয়ে গেলা। তাহলে আরেকবার বলছি, ছোট কারণ নতুন জন্ম নিয়েছে, জীবিত মানে সব অঙ্গাণু আছে, সব রিঅ্যাকশন করতেছে, সমবেশ সেল ডিভিশনের মাধ্যমে উৎপন্ন হলে সবকিছু সমবেশী হয়। এবার চলে আসি আমরা 2 নাম্বারটা, এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন। নিশ্চয়ই এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে না, বিভাজিত হয় বলে এরা হচ্ছে ভাজক কোষ। 3 নাম্বারটা চলে আসি, সাধারণত আয়তাকার। যারা আয়তাকার সবাই আয়তাকার, যারা ডিম্বাকার সবাই ডিম্বাকার, যারা পঞ্চভুজ ষড়ভুজ তারা সবাই পঞ্চভুজ ষড়ভুজ। আমি একটু এক্সপ্লেইন করছি তোমাদের। বলো তো 2 নম্বরটা কি হলো? সবাই সম আকৃতির। কয়েকটা আকৃতি আমি দেখাই। এটা হচ্ছে গোলাকার, সবাই গোলাকার বা ডিম্বাকার। সবাই আয়তাকার, কিংবা সবাই ষড় পঞ্চভুজ। আমি তোমাদের এই জিনিসটা একটু বোঝাই। ওকে, তোমরা দেখো তো, এটা যদি একটা উদ্ভিদ হয়, তুমি কি করলা? এই জায়গায় একটা ক্রস সেকশন নিলা, ক্রস সেকশন। তোমরা এবার বলো তো আমাকে, এরকম পাবা না?
পাবা কিনা, এরকম পাবা কিনা? তুমি আমাকে বলো তো, এই জায়গার কোষগুলো তুমি যদি গোলাকার গোলাকার দাও, আর এই জায়গার কোষগুলো তুমি যদি আয়তাকার দাও, একটু চিন্তা করে দেখো কোনটা বেটার? তুমি আমাকে বলো কোনটা বেটার? জি না, এখানে কখনো গোলাকার তুমি দিতে পারবা না, কারণ তোমরা দেখো তো এটা যে গোলাকার হয় তাহলে এই যে অল্প একটু জায়গায় এরা শুধু সাপোর্ট দিয়ে রাখছে না, কোনো কিছু খুব সহজে ভেতরে ঢুকে যাবে না, এই জাস্ট অল্প একটু জায়গায় এরা আটকে আছে, কোনো কিছু সহজে বের হয়ে যাবে। ইটস বেটার আয়তাকার হওয়া, সবাইকেই আয়তাকার হইতে হবে, রাইট? তাহলে দেখো তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বিশাল একটা অংশ তারা কভার করছে না, এই জায়গা থেকে বিশাল একটা অংশ কভার করছে, করছে কি না? একই সাথে দেখো এটা লম্বা হওয়ার কারণে 3টা কোষ দিয়ে এই জায়গাটা আমরা কভার করতে পারছি। কয়টা? 3টি কোষ। যদি আমরা এখানে গোলাকার কোষ দিতাম 1 2 3 4 5 6টা কোষ লাগতো, লাগতো কি না? তাহলে 3টা কোষ দিয়ে কভার হয়ে গেছে, তাহলে সেল কম লাগছে, সমরূপ হওয়ার অনেক সুবিধা। আয়তাকার হওয়ার সুবিধা হলো এইটা। গোলাকারগুলো এখানে থাকতে পারবে না, গোলাকার ডিম্বাকার কোথায় থাকবে জানো? গোলাকার ডিম্বাকারগুলো এই যে এখানে থাকবে, ভেতরে থাকবে, ঠিক না? আবার তোমরা আমাকে বলো তো যদি ষড়ভুজ আকৃতির হয় এবং সেটা ভেতরে যদি থাকে, তাহলে দেখো না প্রত্যেকটা জায়গা কভার হচ্ছে না কোনো স্পেস ছাড়া? তোমরা একটু দেখো তো, এই যে দেখো কোনো স্পেস আছে এদের মধ্যে? কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই। তাহলে সেলের আকারগুলো সবসময় সেম হতে হবে। এই যদি ষড়ভুজ হয় আর এই যদি গোলাকার হয়, তাহলে কি 2টা কোষের মাঝখানে গ্যাপ গ্যাপ থেকে যাবে না? তাহলে মনে রাখবা, ভাজক কোষগুলো যখন জন্ম নেয় বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা জায়গায় যায়, তখন তারা সেম রূপ হলে সুবিধা পায়। ভেতরে গোলাকার হইলে একটু ফাঁপা হতে পারে, গাছের একটু ওয়েট কম হবে, বুঝতে পারছো? আবার যদি ভাবে যে গাছটাকে আমার এমন দৃঢ় করতে হবে, কোনো গ্যাপ রাখবো না, ষড়ভুজটাকে তারা বেছে নেবে। আবার যদি চিন্তা করে আমি আবরণ তৈরি করবো একটা ভাজক কোষ দিয়ে, তাহলে প্রথমে ভাজক কোষগুলো এরকম থাকবে। বুঝতে পারছো মুহিব? তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? মানে হালকা ধারণা পাইছো কিনা? যে কোনো লাইন থেকে এখানে প্রশ্ন হতে পারে। সাবাস, বুঝছো না? ওকে, ভেরি গুড। এগুলো সহজ জিনিস যদি পড়ালেখা করো আর কি। আচ্ছা, এবার আমরা একটু নিচে আসি। সেলুলোজ নির্মিত, তোমরা জানো কোষ প্রাচীর সবসময় সেলুলোজ নির্মিত হয়, কিন্তু এটা কি হবে? পাতলা হবে। তোমরা আমাকে বলো তো কোষ প্রাচীর, তোমরা আমাকে বলো তো কোষ প্রাচীর তোমরা কি এটা বুঝতে পারছো? কোষ প্রাচীর দেখো আমি তোমাদের বলি, কোষ প্রাচীর সর্বদা সেলুলোজ নির্মিত হয় উদ্ভিদের ক্ষেত্রে, ইউজুয়ালি সেলুলোজ হয়, ঠিক আছে? তোমরা কি জানো সেলুলোজটা কেন হয়? কারণ সেলুলোজের টেনসাইল ইফেক্ট অনেক বেশি। এই যে আমার শার্টটা দেখো, আমি যতই টানি ছিঁড়তে পারবো, এত সহজ। তাহলে উদ্ভিদ চায় সবসময়, আমার এটা কিন্তু সেলুলোজ, বুঝছো? তোমার কাপড়টাও সেলুলোজ। তাহলে সেলুলোজ হওয়ার একটা কারণ হলো ছেঁড়া যায় না। তাহলে কোষের চারপাশে যদি সেলুলোজ থাকে, কোষ কি হয়? ভেতরটা ঠিকঠাক থাকে। 2 নম্বর হচ্ছে কোষ সেলুলোজ নির্মিত হলে উদ্ভিদের টপ টু বটম একটা ভালো একটা দৃঢ়তা পায়, এই জন্য সেলুলোজ দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো তো, তোমাকে আমি 2টা কোষ দিলাম, একটা হলো ভাজক কোষ, স্থায়ী কোষ, 2টা আমি তোমাকে কোষ দিলাম। এবার তুমি আমাকে বলো যে কোনটা পাতলা হবে? ভাজক কোষের ক্ষেত্রে এটা একটা ভাজক কোষ, এর যদি তুমি প্রাচীরের কথা চিন্তা করো, এটা খুবই পাতলা হবে। কেন হবে জানো? এটা কেন পাতলা? কারণ পাতলা হলে এটা ভেঙে 2 ভাগ হতে পারে, পাতলা হলে বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে, ঠিক না? অনেক কলেজ আছে যেসব কলেজে এই ধরনের কনসেপ্ট বেস প্রশ্ন দেয়, বিশেষ করে এনডিসিতে এইটা দেখা যায়।
এবং বোর্ডের ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ডের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখছি, এবং ঢাকা বোর্ডের 2-1টা প্রশ্ন আছে যেগুলো সবসময় কঠিন হয়। এবার দেখো স্থায়ী কোষ, দিস ইজ স্থায়ী কোষ। স্থায়ী কোষের ক্ষেত্রে দেখো কোষ প্রাচীর, দেখছো? পুরু, বলতো পুরু হলে সুবিধা কি? এক, দৃঢ়তা পাবে না এবং নিরাপত্তা বেশি না। নিরাপত্তা, তুমি একটা চিন্তা করো তো, ছোট একটা কোষ যখন ভাবে যে আমি একটা গাছ হব এবং আজীবন আমি ওই জায়গাতেই থাকবো, গাছ কি পালাইতে পারে? মুহিম, তুমি কি জানো আমাদের যদি পালানোর সুযোগ না থাকতো, আমরা যদি স্থবির হইতাম, নিশ্চল হইতাম, আমাদেরও কিন্তু কোষ প্রাচীর থাকতো। তুমি জানো এটা? জানো না। তাহলে কোষ প্রাচীর থাকার কারণ হচ্ছে গাছকে যেহেতু চিমটি দিলে, কামড়াইলে, কাটতে গেলে গাছ পালাইতে পারে না, এই জন্য করছে কি বাইরে একটা শক্ত আবরণ ক্রিয়েট করছে। কাটো এখন, এত সহজ। করাত নিয়ে আসতে হবে, কত কাহিনী। শুধু করাত নাই বলে আমরা কত গাছ কাটতে পারি না, তাই না মুহিম? আচ্ছা, পুরু হলে আর একটা কি? দৃঢ়তা। তোমরা বলো তো উদ্ভিদ কি আনলিমিটেড লম্বা হয় না? বলা থাকে যে এই আম গাছটা 200 ইঞ্চি লম্বা হবে, 10 ফুট লম্বা হবে, আনলিমিটেড লম্বা হয়। তো যাদের আনলিমিটেড লম্বা তাদের কি কোষ প্রাচীরটা আরো পুরু, আরো শক্ত হইতে হবে না, নইলে তো ভেঙে পড়বে। তোমরা কি বুঝছো জিনিসটা? এই বলো বন্ধুরা, বুঝছো কিনা? আমি অনেকবার টিস্যু ক্লাস নিয়েছি, তবে এই ক্লাসটা বা এখন যে টিস্যু ক্লাসটা আমি তোমাদের নেবো, এটা মোস্ট আপডেটেড হবে। তোমরা যতটা ফান পাবা, মজা পাবা, এবং কমেন্ট করছে ওরা মুহিম, ফান, মজা, এভরিথিং পাবা, এবং দেখবা যে অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, তো যারা এর আগে আমার কাছে পড়ো নাই, নতুন যারা আসছো, তারা জেনে রাখো যে তুমি সব জানবা। কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসেই, নট অনলি একাডেমিক, এডমিশন সব সময় আসে। তাহলে আলটিমেটলি তুমি আজকে থেকে পড়তেছো ভবিষ্যতের জন্য, কোথাও তুমি ইনশাল্লাহ আটকাবা না। সো পুরু হবে। আরেকটা জিনিস, পুরু হইলে কি আর বিভাজন করতে পারবো মুহিব? একটা কোশ্চেন ভেঙে দুইটা হওয়া পসিবল? সো পুরু হওয়ার একটা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা কি মুহিব? বিভাজন ক্ষমতা হারায়। বিভাজন ক্ষমতা হারায়, মনে থাকবে মুহিম? পুরু হইলে আর বিভাজন হইতে পারে না, সো ভাজক কোষগুলো পাতলা হয়। এখন চলে আসি আমরা এরপরে, সেটা হলো কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং ঘন সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। ওকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। দেখো নিউক্লিয়াস কি হবে? বড় হবে। আচ্ছা বলো তো কেন বড় হবে নিউক্লিয়াসটা? তোমরা নিশ্চয়ই কোষ বিভাজন পড়ছো, কোষ বিভাজন পড়ছো না? বলতো কোষ বিভাজন কোথায় হয়? নিউক্লিয়াসে হয়, হয় কি না? নিউক্লিয়াসে ঘটে, এই জন্য বড় হয়। তোমরা কি বুঝছো? খেলার মাঠ বড় হইতে হয়। কোষ বিভাজন মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভেতরেরই ঘটনা। তো আমি তোমাদের আর একটু ব্যাখ্যা করি। তোমরা বলো তো এই রুমটা এখন যতটুকু আছে ততটুকুই আছে, তোমরা করলা কি 10 জন 20 জন মানুষ আইনা টাইনা টাইনা রুমটাকে করলা কি আরো বড় করলা। এবার বলো তো ইটগুলো ভেঙে যাবে না মুহিব? ইট ভাঙবে না? ভাঙবে কিনা? তাহলে কোষ বিভাজনে কি হয়? নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়াস, বিভাজনের সময় নিউক্লিয়াসটা এরকম বড় হয়ে যায়। তাহলে বলো তো এত ছোট একটা জিনিস টেনে টেনে যখন বড় করবা, তখন এটা কি বড় হয়েছে, বড় হলে ভেঙে যায়। ওই ভেঙে যাওয়া মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। ভেঙে ইটগুলো আলাদা আলাদা হয়ে গেলে আর বিল্ডিংটা দেখা যায়? বিল্ডিং না, ইট তো আছে। কোষের মধ্যেও কিন্তু সেম ঘটনা ঘটে। তো প্রিয় স্টুডেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে, একটা ভাজক কোষে নিউক্লিয়াস বড় হয়, কারণ ভাজক কোষে বিভাজন চলে।
আর বিভাজনের একটা শর্ত হলো যে মাঠে বিভাজন হবে নিউক্লিয়াসে সেই মাঠ বড় হইতে হবে, সেই মাঠ ভেঙে যাইতে হবে। ঠিক আছে মুহিব? এবার বলো সাইটোপ্লাজম কি হয়? ঘন হয়। তোমরা আমাকে বলো তো ঘন মানে কি? ঘন মানে হলো সাইটোপ্লাজমে প্রচুর উপাদান থাকে, প্রচুর উপাদান থাকে। সো প্রচুর উপাদান মানেই কি? বিক্রিয়া বেশি, ঠিক না মুহিব? বিক্রিয়া বেশি। তোমরা কি জানো যে যে কোষটা বিভাজিত হয় ইন্টারফেস তাকে চালাইতে হয়, ওই যে G1 S G2, তারপর প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ইত্যাদি চালাইতে হয়। মানে কি? শুধু বিক্রিয়ার বিক্রিয়া, ঠিক কিনা? সো মোর বিক্রিয়া মানে কি? যে বাড়িতে বিয়ে চলে সেই বাড়িতে হাঁড়ি পাতিল বেশি থাকে, যে বাড়িতে বিয়ে চলে সেই বাড়িতে মানুষজন বেশি থাকে, থাকে কি না? তাহলে যে কোষের মধ্যে কোষ বিভাজন চলবে সেই কোষের সাইটোপ্লাজমের মধ্যে উপাদানের পরিমাণ বাড়বে কিনা, ঘন হবে কিনা? ইয়েস, ঘন হবে। সিম্পল, রাইট মুহিব? আচ্ছা, এবার আমরা চলে আসি কোনো কোষ গহ্বর থাকে না। দেখি কারা এই প্রশ্নটার উত্তর দিতে পারো। এখন আমি তোমাদের কমেন্টের দিকে তাকিয়ে থাকবো। বলো বলো কেন কোষ গহ্বর থাকে না? এখানে একটু মনে রাখো, থাকলেও অতি ছোট। বলো, এনি এনি আইডিয়া? জীবিত কোষ তাই, ভেরি গুড, ইটস এ সেল। ওকে, তোমরা দেখো এটা হচ্ছে ভাজক কোষ। এই কোষটা যখন রূপান্তর হয় মানে বড় হয় আর কি, যদি কোনো কারণে এটা তুমি অনেক বড় করো, তার মানে কি টেনে টেনে যদি বড় করো, পলিথিন যদি টেনে টেনে বড় করি, পলিথিনের মাঝখানে ফেটে 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 যায় না মুহিম? যায়। তাহলে এগুলোর মধ্যে কি কোষ গহ্বর আসা শুরু করবে, ঠিক কিনা? তাহলে এগুলো সাইটোপ্লাজম, তেমন একটা সাইটোপ্লাজম থাকে না। এইটা হচ্ছে এইটা। তো এবার বলো তো মুহিব, যখন এটা স্থায়ী কোষ হয়, স্থায়ী কোষ হয়, তাহলে কিছু উপাদান তাকে এখানে, বর্জ্যগুলো এখানে পাঠিয়ে দিতে হয়, হয় কি না? এখানে প্রোটন বাড়ছে, প্রোটনগুলোকে ঠেলে এই যে এখানে প্রোটন জমা করতে হয়, হয় কি না? এখানে পানি বাড়ছে, পানিগুলো তাকে এই জায়গায় জমা রাখতে হয়, ভবিষ্যতে যেন কাজে লাগে। একবারে ফেলে দিলে তো সমস্যা, অন্তত রাখি। তোমার বাসায় 10 লিটার পানি আছে, তো তুমি যদি মরুভূমিতে থাকো, অতিরিক্ত পানি তোমাকে বহন করতে হচ্ছে, তুমি কি পানিগুলো ফেলে দিবা? তুমি লুকায় রাখবা, সঞ্চিত করে রাখবা। সঞ্চিত করার জন্য তোমার কোষ গহ্বর লাগবে, ঠিক আছে? এবার কোষটাকে ছোট করো তো, পলিথিনটাকে এবার ছোট করো, ধীরে ধীরে কি ছিদ্রগুলো হারায় যাবে না? তাহলে এইটা হলো নিউক্লিয়াস, এগুলো গহ্বর। হ্যাঁ, এটা গহ্বর, এটা নিউক্লিয়াস, আর এদিকে হচ্ছে ঘন সাইটোপ্লাজম। তো ভাজক কোষ যখন ছোট থাকে তখন তার বর্জ্য রাখার দরকার পড়ে না, সে তো জন্ম নিয়ে আবার বিভাজন হয়, ঠিক বুঝতে পারছো মহিম? আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এই প্রশ্নটার উত্তর দিতে পারবা কিনা দেখি, কারা উত্তর দিতে পারো? আন্তঃকোষীয় কেউ আনসার দিছে মহিম? তুমি ফেসবুকটা মোবাইলে ওপেন করে রাখো, ফেসবুকে ওরা কি করতেছে ওটা জানা দরকার। আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এবার বলো, তোমাকে যখন আমি এরকম ছোট ছোট কোষ দিব এবং তোমাকে যখন আমি বড় বড় কোষ দিব, দুই ধরনের আমি কোষ তোমাকে দিলাম, তাহলে বলো তো কোষগুলো যখন একসাথে হবে, দেখো কোষগুলো যখন একসাথে হবে, এই তিনটা চারটা কোষ একসাথে হলো, দেখছো? তোমরা বলো তো এদের মাঝখানে আর স্পেস থাকবে? এদের মাঝখানে স্পেস খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। দুই, এই কোষগুলো যখন একসাথে আসবে, দেখো তো মাঝখানে একটা স্পেস দেখা যাচ্ছে না?
তাহলে সেল যখন বড় হয় তখন তাদের মাঝখানে গ্যাপ সৃষ্টি হতে পারে। বুঝতে পারছো? সব সময় না, সেল যখন বড় হবে গ্যাপ সৃষ্টি হবে, সেল যত ছোট হবে গ্যাপ তত হারিয়ে যাবে। পরের জিনিসটা দেখো, তাহলে বলো তো কেন আন্তঃকোষীয় ফাঁক থাকে না? এক, ক্ষুদ্র হওয়ায়। এটা হচ্ছে ভাজক কোষ, এটা কি স্থায়ী কোষ। তাহলে এটা ক্ষুদ্র হওয়ায় আর এটা হচ্ছে বৃহৎ হওয়ায় স্পেস থাকতেছে। পরের জিনিসটা দেখো তো, সেটা হলো প্রাচীর পাতলা প্লাস স্থিতিস্থাপক। এইটাতে দেখো প্রাচীর পুরু প্লাস অস্থিতিস্থাপক। বলো এই জিনিসটা বুঝছো কি না? এই জিনিসটা যদি না বোঝো তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। প্রাচীর পাতলা এবং স্থিতিস্থাপক তার মানে হলো ধরো সিদ্ধ ডিম, আরে খোসা ছেলা ডিম, খোসা ছাড়া সিদ্ধ ডিম। আর এটা হচ্ছে খোসাযুক্ত ডিম। এবার বলো আমাকে, এবার বলো এই জিনিসটা বুঝছো কিনা? যে ডিমগুলো খোসা বিহীন সিদ্ধ, তাদের দেয়ালগুলো কি স্থিতিস্থাপক না? কাছাকাছি ছিল কি আগে এরম ছিল, দেখো ভালো করে, এরম গোল ছিল, কাছাকাছি ছিল এরম করে লেগে যাবে, তাই না মুহিব? কেন বলো তো? এই যে প্রাচীরের জন্য, কারণ ভাজক কোষের প্রাচীর পাতলা, এই জন্য এরা সিদ্ধ ডিমের মতো আচরণ করে। তাহলে মাঝখানে গ্যাপ হাওয়া। আর এরা অনেক শক্ত হয়, এই প্রাচীরগুলো কি হয় অনেক পুরু হয়, অনেক শক্ত হয়, ফলে এরা কাঁচা ডিমের মতো আচরণ করে। খোসা আছে, কাছাকাছি যদি ঠেলে আনতে যাও ভেঙে যাবে। ডান মুহিব? তারা বুঝছে, এদের আর বেশি বুঝাইতে হবে না। আচ্ছা, কালার চেঞ্জ করি। বিপাকীয় হার অনেক বেশি, সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। এই জিনিসটা এখন আমি তোমাদের বোঝাই। কমেন্টে বলো তো হোয়াট ইজ বিপাক? বিপাক মানে কি? বিপাকীয় হার বেশি বা সক্রিয় বিপাকীয়। বলছে মহিব, কেউ উত্তর দিছে? কোন উত্তর আসছে? দেখো, বিপাক মানে হলো অ্যাকচুয়ালি রাসায়নিক পরিবর্তন। গ্লুকোজ থেকে এটিপি হচ্ছে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ থেকে আবার গ্লাইকোজেন হচ্ছে। এই যে কনভার্সন গুলো হচ্ছে না শরীরে, রাসায়নিক যে পরিবর্তন হচ্ছে না মহিব, দিস কল্ড বিপাক। ঠিক আছে? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, তোমাদের আমি দুইটা কোষ দিলাম, একটা স্থায়ী কোষ দিলাম, আর একটা আমি হচ্ছে ভাজক কোষ দিলাম। তোমরা আমাকে বলো কার মধ্যে কোষ বিভাজন চলতেছে? কার মধ্যে কোষ বিভাজন চলতেছে? এর মধ্যে না? কোষ বিভাজন চলমান, তাহলে বেশি রাসায়নিক পরিবর্তন চলতেছে। সিম্পল। তাহলে এর মধ্যে কি কোষ বিভাজন নাই, বন্ধ, অন্য কাজ করতেছে, সো কম রাসায়নিক পরিবর্তন। তাহলে এবার বলো, ভাজক কোষে কোষ বিভাজন চলছে, তাহলে রাসায়নিক পরিবর্তন বেশি বা বিপাক, তাহলে কি বিপাক বেশি না? বন্ধুরা বুঝেছো? বলো। অনেক বেশি কোষ বিভাজন, অনেক বেশি বিক্রিয়া, সিম্পল আনসার, তাই না? শেষ। এবার চলে আসি আমরা সঞ্চিত খাদ্য
ক্ষরিত বস্তু বর্জ্য পদার্থ থাকে না, সঞ্চিত ক্ষরিত এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত বস্তু, ক্ষরিত বস্তু কিংবা বর্জ্য পদার্থ থাকে না। তার প্রমাণ কি? ওই যে এর মধ্যে কোনো কোষ গহ্বর নাই। তাহলে বলো তো মুহিম, একটা উদ্ভিদ, একটু চিন্তা করো, এটা একটা উদ্ভিদ, ক্রস সেকশন করলা, কি করলা? ক্রস সেকশন। ক্রস সেকশন করার পর তুমি এরকম একটা পাইলা, ঠিক আছে? এই যে দেখো তো, এগুলা কি কর্টেক্স না উদ্ভিদের? কর্টেক্স কি না? এরা কি জমা রাখে? পানি। আর কি জমা রাখে? খাদ্য জমা রাখে। রাখে কিনা মই? জমা রাখে। এরা কি কোষ? এগুলো হচ্ছে স্থায়ী কোষ। অন্যদিকে এবার চলে আসি, দিস ইজ ভাজক কোষ। এমনি ভাজক কোষ ছোট, এদের কি নাই? কোষ গহ্বর নাই। কোষ গহ্বর নাই, তাহলে জমা রাখার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? 2 নাম্বার, তীব্র বিপাক, উচ্চ বিপাক, তাহলে সব খেয়ে ফেলে, সব জারিত করে ফেলে। তোমাদের মধ্যে অনেকে আছে না, খাওয়ার সময় করে বাটির কাঁটাটাও কামড়ায় কামড়ায় গুঁড়া গুঁড়া করে গিলা খাইতেছে, পুরো ছাল বাকল সব খাইতেছে, পারলে প্লেটটা পর্যন্ত সে খায় ফেলে। আছে কি না মুহিব? আছে। কেন আছে? কারণ ওর শরীরে অন্যদের তুলনায় মেটাবলিজম বেশি। তোমরা খেয়াল করবা, যারা এইভাবে খায় তাদের ঘাম বেশি। তাদের কি? ঘামও বেশি। তোমরা একটু খেয়াল করে দেখবা। ওকে, তাহলে আমি আরেকবার জিনিসটা বলি, যে মানুষের ঘাম বেশি, এটা একটা প্রমাণ তার শরীরে বিক্রিয়া বেশি, তাই না? মিলে যাচ্ছে। দেখো, মোর বিক্রিয়া মানে মোর ক্ষুধা, মোর ক্ষুধা মানে সব খেয়ে ফেলে, কোনো সঞ্চিত করার টাইম নেই। বুঝছো জিনিসগুলো? বুঝছো তোমরা? তাহলে তীব্র বিপাক সব জারিত করে ফেলে। সো বজ্র উৎপন্ন হবে না, তাহলে নো বর্জ্য, নো সঞ্চয়, নো ক্ষরণ, সব তার একবার সাফা করে ফেলে। ওকে, আচ্ছা মুহিব, এবার চলে আসে হচ্ছে প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থা থাকে। এখন আমরা প্রোপ্লাস্টিড এবং প্লাস্টিড নিয়ে কথা বলবো। বলো তো কোনটা আগে এখানে? ডিম আগে না মুরগি আগে? বলো তো কোনটা আগে? কে বলে ডিম, কে মুরগি? মরি যাও। এই যে দেখো, এটা কোষ মুহিব, এই যে এটা অঙ্গাণু। সে জানে না, কি জানে না? সে পাতায় আছে, মানে এই কোষটা কোথায় আছে এ জানে না, নাকি মূলে আছে এটাও জানে না, নাকি কাণ্ডে আছে এটাও জানে না, নাকি পাপড়িতে আছে এটাও জানে না। খেয়াল করছো? এই ভাজক কোষটা কি জানে আমি কোথায় থাকবো, কি কাজ করব? সে জানে না। ওকে, যেহেতু সে জানে না যে আমি পাতায় আছি না মূলে আছি না কাণ্ডে আছি, তাহলে সে এই অবস্থায় থাকবে যে আমাকে যেখানেই রাখুক না কেন, আমি যেন সেখানকার চাহিদা পরে পূরণ করতে পারি। তাহলে আমি কাদামাটি হিসাবে থাকি। কি হিসাবে থাকি? কাদামাটি, নট পুতুল। কারণ পুতুল বানাইলে পুতুল থেকে কাদামাটি বানানো যাবে না। কাদামাটি থাকি আমাকে পুতুল, আমাকে হাতিও বানাইতে পারে, আমার ঘোড়াও বানাইতে পারে, আমার সাপও বানাইতে পারবে। তাহলে কাদামাটি অবস্থা, আদি অবস্থা, দ্যাট ইজ কল্ড প্রোপ্লাস্টিড। এখন দেখো, কোনো কারণে পাতায় আছে, তাহলে এই জিনিসটা ধীরে ধীরে এরকম বড় হবে, এর ভেতরে কিছু গহ্বর ক্রিয়েট হবে, গহ্বরগুলো কানেক্টেড হবে,
হওয়ার পর তোমরা আমাকে বলো তো কি হয়ে গেল এটা? ক্লোরোপ্লাস্ট, মানে কি সবুজ প্লাস্টিড, রাইট? কি হচ্ছে? সবুজ প্লাস্টিড। এবার বলো মহিম, ও যদি মূলে থাকে তাহলে ও এরকম ছিল না, গোল ছিল না, ও জাস্ট এইরকম হবে, কিসের মতো? একটা বাটি। তাহলে এটার নাম কি হবে বলো তো? লিউকোপ্লাস্ট। তাহলে মূলে যেহেতু আছে, তুমি এখানে খাদ্য জমা রাখতে পারবা, কি করতে পারো? সঞ্চয়। দারুণ হলো না? আবার বলো তো, সে যদি পাপড়িতে থাকে তাহলে কি হবে? এগুলো কি রং? তাহলে বলো এটা কি হয়ে গেল? ক্রোমোপ্লাস্ট, মানে কি কালারফুল প্লাস্টিক। বন্ধুরা বলো তো বুঝছো কি না? তাহলে প্রোপ্লাস্টিড হলো অ্যাকচুয়ালি এমন অবস্থা, কোন ধরনের প্লাস্টিড এখনো সে পরিবর্তন হয় নাই, অপরিবর্তিত অবস্থা, বুঝছো? শিশু অবস্থা। ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিনা এটা পরে। তাহলে ডাক্তার ইঞ্জিনিয়াররা কি প্লাস্টিড, এই ধরনের প্লাস্টিড যে কোনো একটা। আর ডাক্তার ইঞ্জিনিয়ার যখন ছোট বাচ্চা ছিল তখন সে ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল, তখন সে প্রোপ্লাস্টিড অবস্থায় আছে। বলো তো এই পর্যন্ত শেষ হয়েছে কিনা, বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? প্রোপ্লাস্টিড মানে হলো এখন আমরা দেখে বলতে পারবো না সে কি হবে, বাচ্চা আছে। সবাই বলো একসাথে, নাকি তোমরা শুধু লিখতেছো? প্লাস্টিড বিভক্ত হইতে, প্রোপ্লাস্টিড অবস্থায় এরা কিন্তু ডিভিশন হইতে পারে, বুঝছো? এই অবস্থা এরা কিন্তু বিভাজন হইতে পারে না, বলে রাখি, এরা বিভাজন হইতে পারে না। কিন্তু ও যদি থাকে, এখান থেকে যদি ভবিষ্যতে তুমি দুইটা কোষ বানাও, তাহলে এইটা বিভাজনে আসলো, এটা বিভাজনে আসলো, দেখলো? কারণ কি বলো তো? প্রোপ্লাস্টিড বেসিক্যালি কি? ব্যাকটেরিয়া। প্রোপ্লাস্টিড বেসিক্যালি কি? আদিকোষ, প্রোক্যারিওটিক সেল। বিভাজন হইতে পারে। মাথা খুলেছে মুহিব। কোষগুলো আকারে ছোট, এটা আমরা বুঝছি আগেই, দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান, এটা আমরা বুঝতে পারছি। মা যেমন ছিল সব বাচ্চা একই রকম হয়েছে, বুঝছি। অপরিণত কোষ দ্বারা তৈরি। তোমাদের এখন আমি এই জিনিসটা শেখাবো, এই জিনিসটা যে এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, কেউ জানে না। মানে এটা এত সহজ করে বলছে, এটা কেউ জানে না। পরিণত কোষ কি আর অপরিণত কোষ কি? অপরিণত কোষ আর একটা হলো পরিণত কোষ। তোমরা এবার আমাকে বলো তো কোনটা আগে, বলো কোনটা আগে মুহিব? অপরিণত কোষ এবং পরিণত কোষ কোনটা আগে? গুলি করে মারবো, বাচ্চা আগে, অপরিণত কোষ আগে, ঠিক কিনা? তাহলে বলো তো এটা কি বাচ্চা না, শিশু না? যে জানে না, জানে না তার কাজ কি, রাইট? অপরিণত কোষ হচ্ছে এমন একটি কোষ যে জানে না তার কাজ কি। এই কোষটা বড় হয়, বয়স বাড়ে, বাড়লে কি হবে? পরিণত কোষ, তার মানে এটা বয়স্ক কোষ, রাইট? জানে তার কাজ কি, কাজ কি, রাইট? তাহলে তোমাদের আমি কোষ দিচ্ছি, এটা সিভ কোষ দিলাম, হ্যাঁ? এই যে এটা একটা সিভ কোষ, এটা বড় হওয়ার পর এরকম হয়ে গেছে, এখানে স্যালুনি 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 স্যালুনি। বলো তো দিস ইজ সিভ কোষ, বাচ্চা সিভ কোষ। তাহলে কি কোষ হবে এটা মুহিব? অপরিণত সিভ কোষ। তাহলে এটা কি? পরিণত সিভ কোষ, রাইট? তো তোমরা এবার আমাকে বলো তো পরিণত সিভ কোষ কি করে? খাদ্য পরিবহন করে না, খাদ্য পরিবহন করে না। তাহলে দেখো তো নির্দিষ্ট একটা কাজ তৈরি হলো কিনা ওর? ও যখন ছোট ছিল কোনো কাজ করছে?
কোনো কাজ করে না। মাঝে মাঝে হয় না, তুমি যদি কোনো কাজ না করতে পারো তোমাদের লোকজন কি বলে? ইম্যাচিউর। কি বলে মুহিব? এই তোমরা বলো, বোঝার সাথে সাথে এই জায়গায় কমেন্ট করবো, না হলে কিন্তু আমি আগাইতে পারবো না। ইম্যাচিউর, বাচ্চা। তাহলে আমরা এক এক করে চলে আসি। এর আর কি কি টার্ম হতে পারে? ইম্যাচিউর সেল, ইম্যাচিউর সেল। 2 নম্বর হচ্ছে নন ফাংশনাল সেল, নন ফাংশনাল সেল। আনস্পেশালাইজড না নন স্পেশালাইজড? এই টার্মটা কোনটা সঠিক, আন না নন? বলো তো, আনস্পেশালাইজড না নন স্পেশালাইজড? আমি ভুলে গেছি। নন বলতেছে কেন ওরা? নন শিওর? আর ইউ শিওর? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সরি দিলাম নন স্পেশালাইজড সেল। ঠিক আছে, আরেকটা দিতে পারে আনডিফারেন্সিয়েট সেল। ডিফারেনশিয়েট সেল। দেখছো, বাংলা একটা আছে, কোথায় গেল? অবিশেষায়িত কোষ, অবিশেষায়িত কোষ। এই যে দেখো, স্পেশালাইজড আর অবিশেষায়িত একই কথা। জিনিসগুলো আমি ব্যাখ্যা করতেছি। এখন দেখো এখানে ইমম্যাচিউর সেল যখন কাজ করে তখন কিন্তু ম্যাচিউর সেল না? নন ফাংশনাল সেলটা কি এখন কাজ করতেছে না? কাজ করতেছে না। নন স্পেশালাইজড সেলটার কি একটা স্পেশালাইজড হয়ে গেল না? বলো তো স্পেশালাইজ মানে কি? সব রোগের চিকিৎসা করা, নাকি যে কোনো একটা বিশেষ রোগের চিকিৎসা করা? যে কোনো একটা বিশেষ রোগ। তুমি কি একে পানি পরিবহন করতে বললে সে পানি পরিবহন করবে? তুমি যদি তাকে বলো তুমি স্নায়ু উদ্দীপনা বহন করো, করবে? তো ওকে যদি তুমি বলো তুমি সালোক সংশ্লেষণ করো, করবে? ও একটা জিনিসে দক্ষ। কয়টা? যারা একটা জিনিসে দক্ষ তাদেরকে কিন্তু স্পেশালাইজড বলা হয়। তোমরা কি বুঝতে পারতেছো? পরিণত হওয়া মানে কি? স্পেশালাইজড হওয়া। তুমি বলো তো, আরবিসিকে যদি বলো তুমি ফ্যাগোসাইটোসিস করো, করবে? ডব্লিউবিসিকে যদি বলো তুমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করো, করবে? তাহলে এবার বলো আরবিসি ডব্লিউবিসি এরা কি সেল? ম্যাচিউর সেল, পরিণত সেল, ফাংশনাল সেল, স্পেশালাইজ সেল এবং ডিফারেন্সিয়েট সেল। কি সেল? ডিফারেন্সিয়েটেড, ডিফারেন্সিয়েটেড সেল, যেটাকে আমরা বলতে পারি বিশেষায়িত সেল কোষ। এই যে দেখো, অনেকেই বোঝো নাই অবিশেষায়িত এবং বিশেষায়িত মানে, সরি, আনডিফারেন্সিয়েটেড একই কথা, দুইটা মিনিং সেম। ডিফারেন্সিয়েটেড সেল মানে বুঝছো? মানে হলো, একটু চিন্তা করো, এই যে এখানে যদি আমি আর একটা পাইপ দিই, এটার নাম কি? ট্রাকিড। ট্রাকিড, ঠিক কি না? এই কোষটা আর এই কোষটা কি ডিফারেন্ট না? ডিফারেন্ট কাজ করে না? তাহলে এরা কি ডিফারেন্সিয়েটেড সেল না? সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়েছে না? দ্যাট ইজ ওয়াই দে আর ডিফারেন্সিয়েটেড সেল, ভিন্ন ধরনের সেল। আমার কাজ ভিন্ন, তোমার কাজ ভিন্ন। আবার বলো তো, ভাজক কোষ, এইটা যা এখান থেকে হয়তো এইটা আসছে, এই যে এইটা থেকে কি এইটা আসছে, এখানে দেখো এরা পরস্পর ডিফারেন্সিয়েটেড সেল না? ডিফারেন্ট না? এখানে কি এই দুটোকে আলাদা করা যাচ্ছে? দুইটা একই রকম না? দুইটা একই রকম। তোমরা বলো তো এই জিনিসটা বুঝছো কিনা? লাস্টের কথাটা, ডিফারেন্সিয়েটেড আর আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড মানে হলো ও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট দক্ষতা আছে। আর আনডিফারেন্সিয়েটেড মানে দেখতে একই রকম, এখন পর্যন্ত তারা সবাই একই রকম। কারা কারা নোট করতেছো? অনেক কষ্ট করতেছো। এই জিনিসগুলো যে তোমাকে কিভাবে নৌকা পার করে দিবে পরীক্ষার হলে। আবির আহমেদ বলতেছে আমি করতেছি। আর কারা কারা? আরে সাবাস, নোট করো। হ্যাঁ, নোট করলে দেখবা যে 2 মিনিটের মধ্যে পড়া শেষ হয়ে যাবে। তো প্রথম দিন কষ্ট করলা তুমি আজকে, পরের দিন যখন পড়বা দেখবা যে দ্রুতই বুঝতেছো সব কিছু। পরীক্ষার আগের দিন গিয়ে দেখবা যে তুমি যা জানো আর কেউ তা জানে না। নিজ নিজ কলেজে যখন পরীক্ষা হবে তখন কোপায় দিবা। মুহেব,
কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এজন্যই তো মাতৃকোষ যেমন সন্তান দুটো তেমন সম আকৃতি, সমব্যাস, ছোট, নবীন, রাইট? তাহলে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস শেষ করেছি। এখন আমরা ভাজক কোষের কাজ দেখব। এই কাজে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, উদ্ভিদ যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় উঁচু এবং লম্বা হয়। উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায় তখন সরু কাণ্ড কি হয়ে যায় মুহিব? মোটা হয়ে যায়। ঠিক আছে? আর একটা জিনিস দেখবা তোমরা, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু হয়। আজকে যারা ছোট ভবিষ্যতে তারা বুড়া হবে, এটাই তো। আর ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। মুহিব বলো তো, আমার এই যে একটা ঘা হয়েছে, আমার যদি সেল ডিভিশন এখানে না হয় আমার এই ঘাটা কখনো ফিল আপ হবে? হবে না। তাহলে স্থায়ী কোষ এখানে থাকলে ভালো নাকি ভাজক কোষ থাকলে ভালো? ভাজক কোষ বিভাজন হবে, ক্ষত পূরণ হবে, রাইট? আরেকটা জিনিস দেখো তো, আজকে সে ভাজক কোষ, ভবিষ্যতে সে কি কোষ? স্থায়ী কোষ। তাহলে এখন আমাদের হাতে থাকতেছে দুইটা জিনিস। ওকে, এখন আমাদের হাতে কি থাকতেছে? দুইটা জিনিস। সেটা হলো লম্বা এবং দৈর্ঘ্য বৃদ্ধি এবং ব্যাস বৃদ্ধি। এই জিনিসটা আমরা এখন দেখব, দৈর্ঘ্য বৃদ্ধি ভার্সেস ব্যাস বৃদ্ধি। এগুলো এগুলো কিন্তু যত আমরা ডিপে যাব লাগবে। সো এখনই কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখো। ওকে মুহিম, এখানে এই যে সেল, এই যে সেলগুলো অঙ্কুরিত হচ্ছে। তোমরা আমাকে বলো তো, গাছটা যখন হচ্ছে তখন গাছটাকে লম্বা হওয়া জরুরি নাকি মোটা হওয়া জরুরি? মুহিব, ভাইয়া 10-এর বইয়ে লেখা ছিল টিস্যু 3 ধরনের, ওইখানে নিঃস্রাবী টিস্যু বলে একটা কথা বলা আছে। নিঃস্রাবী টিস্যু এখানেও আছে, নিঃস্রাবী টিস্যু, স্থায়ী টিস্যু। আমরা তো ভাজক টিস্যু পড়তেছি। মুহিব, একটা উদ্ভিদ যখন প্রথম বৃদ্ধি পায়, উদ্ভিদটা তখন কি হয়? মাটির নিচ থেকে তেড়ে ফুলে বাইর হইতে হবে না? মাটির নিচে মোটা হইলে হবে নাকি লম্বা হইতে হবে? তাহলে আমরা বলতে পারি লম্বা হয়, লম্বা হয় প্রথমে। একটু শব্দটা দেখো, প্রথমে লম্বা হয়, তখন একটা উদ্ভিদ ধীরে ধীরে এরকম লম্বা হচ্ছে, গাছ হচ্ছে, নিচের দিয়ে শিকড় লম্বা হচ্ছে, রাইট মুহিব? তাহলে তোমরা আমাকে বলো, প্রথমেই যেহেতু বৃদ্ধি হইল এবং লম্ব বরাবর বৃদ্ধি হইল, লম্ব বরাবর বৃদ্ধি, তোমরা জানো লম্ব বরাবর বৃদ্ধিকে বলা অনুদৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বরাবর, এটাই প্রথম হলো না? তাহলে এটার নামই কি আমরা প্রাইমারি বৃদ্ধি বলতে পারি কিনা মুহিব? প্রাইমারি বৃদ্ধি। এই বলে না, অতি বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে। তাহলে আমি বাড়বো, আমি বাড়বো, আমি ঝড় দেখতে চাই। 2, আমি ঝড় দেখবো কিন্তু আমি ভেঙে পড়বো না। তাহলে এখন আমার টার্গেট কি থাকবে একটা উদ্ভিদের? বলো। যখন গাছটা বড় হয়ে গেছে, গাছটা মোটা হইতে হবে না মুহিব? রাইট? তাহলে দ্বিতীয় টার্গেট কি থাকে? ব্যাস বৃদ্ধি। তোমরা এবার বলো, দ্বিতীয় টার্গেট যদি ব্যাস বৃদ্ধি হয়, তাহলে ব্যাস বৃদ্ধিকে আমরা কি বলতে পারি? সেকেন্ড গ্রোথ, সেকেন্ডারি বৃদ্ধি, রাইট? এই বন্ধুরা এবার বলো তো, আমি যদি কখনো মুখ্য বৃদ্ধি বলি, কোনটার কথা বলতেছে? মুখ্য মানে প্রধান যেটা লাগবে আমার, এইটা। প্রাইমারি বৃদ্ধির আরেক নাম কি? মুখ্য বৃদ্ধি। তাহলে বলো তো পরে কোনটা আসতেছে? প্রথম দিকে যেটা গৌণ কোনটা? সেকেন্ডারিটা না? তাহলে এটা আরেক নাম কি মুহিব? গৌণ বৃদ্ধি। তাহলে এবার বলো, মুখ্য বৃদ্ধির ফলে কি বৃদ্ধি হয়? দৈর্ঘ্য নাকি ব্যাস? দৈর্ঘ্য। গৌণ বৃদ্ধির ফলে কি হয়? ব্যাস বৃদ্ধি পায়। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আজান দিছে নাকি মহিম? আচ্ছা, ভাজক টিস্যুর এবার ক্লাসিফিকেশন করুন। এই যে এখন কিন্তু শুরু হবে আমাদের যন্ত্রণা। তাহলে এখন যদি আমি মনোযোগ দিয়ে ক্লাসটা না করি আমার ভবিষ্যতে কষ্ট হবে। এখন কি হবে মুহিব? যন্ত্রণা শুরু হবে। ঠিক আছে, যেমন ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে এখন ক্লাসিফিকেশন পড়তে হবে, অবস্থান অনুসারে ক্লাসিফিকেশন পড়তে হবে,
কোষ বিভাজন অনুসারে ক্লাসিফিকেশন পড়তে হবে, কাজ অনুসারে ক্লাসিফিকেশন পড়তে হবে। সো এখন শুধু ক্লাসিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, এবং এগুলো পড়ার সময় যে এত টার্ম আসবে মাথাটা তো সব খারাপ হয়ে যাবে। সো ইটস বেটার ঠান্ডা মাথায় ভাবা। কি? ঠান্ডা মাথায় ভাবা। তাহলে আমি এমনভাবে তোমাদের পড়াবো সেই সময় তোমার মনোযোগ যেন ফুললি ক্লাসে থাকে, এবং যখন বুঝবা সাংবাদিকের মতো দ্রুত ছোট ছোট নোট করে ফেলবা, সব লিখতে গিয়ে আবার নষ্ট করবা না। ঠিক আছে? প্রথমটা কি ছিল মহিব? উৎপত্তি অনুসারে। তাহলে এই যে দেখো এখানে আমাদের উৎপত্তি অনুসারে ক্লাসিফিকেশন। কি অনুসারে মহিব? উৎপত্তি অনুসারে। একটা হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, 3 ভাগে ভাগ। প্রারম্ভিক যেটা সেটা হলো প্রো মেরিস্টেম, প্রাইমারি যেটা সেটা হলো প্রাইমারি মেরিস্টেম, আর সেকেন্ডারি যেটা সেটা হলো সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে 3টা আলাদা আলাদা নাম। দেখো ভালো করে শুধু এইটা দেখো, প্রারম্ভিকের নাম কিন্তু প্রো মেরিস্টেম, প্রাইমারির নাম কি, সরি প্রারম্ভিকের নাম কি, প্রো। ওকে, তাহলে তোমার টার্গেট কোনটা থাকবে বলো? তুমি যদি এই দুইটাতে টার্গেট করো, এইটাতে টার্গেট করো, তাহলে তুমি দেখবা ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা শুধু আমাকে এটা বলো তো, প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি ঘটায় না সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়? ভালো করে বলো, নাম দেখেই বলো। মহিব, যেটা প্রাইমারি সেটা কি ঘটাবে? উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি ঘটাবে, রাইট? মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে দেখো 2 নম্বর বলো তো, যেটা সেকেন্ডারি বৃদ্ধি সেটা উদ্ভিদের কি ঘটাবে? সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, রাইট? বলো সেকেন্ডারি বৃদ্ধিটা পরে ঘটে না? ওইটাই বলছো, অনেক পরে সৃষ্টি হয়। আমরা আরেকটু ডিপে যাব, তখন আমাদের এটা কভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এক ছবির মধ্যে দুনিয়ার তারা সব কিছু বলছে, আমরা তো কিছুই বুঝি নাই। তাহলে ভাজক টিস্যু কি কি? প্রারম্ভিক, দেন প্রাইমারি, দেন সেকেন্ডারি। তোমরা শুধু আমাকে এটা বলো তো, যে একটা টিস্যু কি শূন্য থেকে সৃষ্টি হয়, নাকি এ এর জন্ম দিবে, এ এর জন্ম দিবে, তাই না? তাহলে বলো তো এই জায়গায় আদি পিতা আদি মাতাকে, এখানে অ্যাডাম ইভ কে? প্রারম্ভিক। প্রারম্ভিক বলতে কিন্তু অ্যাডাম এবং ইভের কথা বোঝাচ্ছে, বুঝছো? তাহলে এবার বলো তো, সেই সময় পৃথিবীতে মানুষই অনেক ছিল নাকি মানুষ খুব কম ছিল? তাহলে দেখো সংখ্যা কম, এটা একটা জিনিস মনে রাখবা। তাহলে সংখ্যা মডারেট, মানে এর থেকে একটু বেশি, তাহলে এটা সংখ্যা বেশি। তাহলে বলো তো একটা উদ্ভিদের বেশিরভাগ কোষ কি? একটা উদ্ভিদের বেশিরভাগ কোষ কি? একটা উদ্ভিদের বেশিরভাগ কোষ সেকেন্ডারি, রাইট? এক সেকেন্ড। এখন আমরা এক কাজ করি, দেখো এই যে ছোট একটা, এটা তোমরা দেখতে পাচ্ছ না, ওকে? এটা আমি একটু বড় করি, এখানে তাকাও। তোমরা আমাকে বলো তো, এখান থেকে যখন বৃদ্ধি হচ্ছিল, এই যে 1 2 3 4টা কোষ, এরা কি কোষ? 1 2 3 4টা কোষ, অল্প কোষ। এরা আসলে কি জিনিস? এরা হচ্ছে প্রারম্ভিক, এই যে এরা। ঠিক আছে? তাহলে একটু পরে দেখো ওরা আর নাই। একটু পরে দেখো ওরা আর নাই, কারণ ওরা জাস্ট বৃদ্ধি স্টার্ট করে দিছে, ওরা আর আছে নাই। তাহলে এবার বলো তো আমাকে, এখন যে শীর্ষে যে কোষগুলো থাকবে, সব সময় এরা কোষ বিভাজন করতে 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 আগাবে না? বলো তো মুহিব, দৈর্ঘ্য বৃদ্ধি করবে না এদিকে, দৈর্ঘ্য বৃদ্ধি করবে না এদিকে? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, এই যে কোষগুলো দেখতে পাচ্ছ,
এই কোষগুলো কি কোষ? এগুলো হচ্ছে প্রাইমারি কোষ। হাবিল গাবিল থেকে শুরু করো, বুঝছো মহিম? তাহলে আদম হওয়ার পর হাবিল গাবিল যারা আছে তারা হচ্ছে প্রাইমারি। তাহলে পৃথিবীতে মানুষজন ছড়াই দিয়েছে কি? আদম হওয়া ছড়িয়ে দিয়েছে, না তার বাচ্চা কাচ্চারা ছড়িয়ে দিয়েছে? তার সন্তানরা ছড়িয়ে দিয়েছে, তাই না? ঠিক কিনা মহিম? ওকে, আমি বেটার জানি না, তো আমি এই কথা আর বলবো না, তোমরা পড়ালেখায় ফিরে আসো। এখন যে কোষগুলো দেখতেছো এরাই বেসিক্যালি সবসময় শীর্ষে থাকে। তাহলে বলো তো, প্রাইমারি ভাজক টিস্যুগুলো সবসময় আমরা কোথা পাই? কাণ্ড, মূল, শীর্ষে পাই আমরা। এরা কোত্থেকে আসছে? প্রারম্ভিক থেকে আসে। প্রারম্ভিক মেরিস্টেম থেকে জন্ম নেয়। এরা কি করে? এরা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি বলো তো মহিম? প্রাইমারি বৃদ্ধি। এখন পর্যন্ত কি সেকেন্ডারি ভাজক টিস্যুর প্রয়োজন পড়ছে মহিম? ব্যাস বৃদ্ধির প্রয়োজন পড়ছে? পড়ে নাই, অনেক পরে। কি? অনেক পরে। আচ্ছা, তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এটা যখন এরকম করে গাছ হয়ে গেছে, তোমরা একটা জিনিস চিন্তা করো, এখন এই প্রারম্ভিক টিস্যুগুলো কোথায়? এখানে না মহিম? সরি, প্রাইমারিগুলো কি এখানে না? কাণ্ডের শীর্ষে না? কাণ্ডের শীর্ষে না? এই জায়গায় না? ওরা এখনো বাড়াচ্ছে না উদ্ভিদটাকে? বাড়াচ্ছে কিনা? এখন তোমার প্রশ্ন হলো, যদি আমি এই বরাবর ব্যাস বৃদ্ধি করতে চাই, তাহলে কিছু কোষ আমাকে এই জায়গায় রেখে যাইতে হবে না? বলো তো কি করতে হবে? কিছু কোষ রেখে যাইতে হবে। তাহলে আমি এক কাজ করি, এই কোষগুলো যেগুলো দেখতেছো এই প্রাইমারির পেছনে তুমি যাদেরকে দেখতেছো এরা কি সবাই স্থায়ী টিস্যু। এগুলো কি টিস্যু? আমরা পড়তেছি কি? ভাজক টিস্যু, তাই না? দিস আর স্থায়ী টিস্যু। এখন প্রশ্ন হলো, এই গাছটাকে একদিন এসে একটা কুত্তা কামড় দিছে, করে কামড় দিয়ে ছাল বাগল তুলে নিছে। যদি কুত্তায় কামড় দিয়ে ছাল বাগল তুলে নেয়, ওই জায়গাটা ফিল আপ করতে হবে কিনা? গাছটাকে আরো মোটা হতে হবে কিনা? হবে। তোমরা এবার আমাকে বলো, মোটা হইতে হলে কি এই যে স্থায়ী টিস্যুগুলো আছে এদের মধ্যে কেউ দায়িত্ব নিবে না যে আমরা একটু বিভাজন করি আজকে? নিবে কিনা বলো তো? অস্বীকার করো তো দেখি কারা কারা পারো। নিবে কিনা মহিম? নিতে হবে। কি হবে? নিতে হবে। কল অফ ডিউটি, রাইট? তাহলে এবার তোমরা দেখো, এই যে কোষগুলো এবার কি করবে? বৃদ্ধির দায়িত্ব নেবে। আমি এক কাজ করি, এটা প্রস্থচ্ছেদ করি। এই যে উদ্ভিদ প্রস্থচ্ছেদ করলাম, তাহলে দেখো এই যে এখানে কিছু কোষ থাকবে পার্শ্ব বরাবর, নট সেন্টারে, এরকম কিছু কোষ থাকবে, বা এই যে এখানে কিছু কোষ থাকবে, এখানে কোষ থাকবে। এরা যদি বিভাজন হয়, কোষ ভেতর দিকে হবে না নতুন কোষগুলো বাইরের দিকে যাবে মুহিম? বাইরের দিকে যাবে। এরা যদি বিভাজন হয়, এই যে কোষ বাড়তেছে বাইরের দিকে, ভেতরে আর কোথায় যাবে? বাড়তেছে কিনা মুহিম? তাহলে ব্যাস বৃদ্ধি পাচ্ছে কিনা উদ্ভিদের? বাড়তেছে। তাহলে এই কোষগুলো কিন্তু পার্শ্ব বরাবর থাকে। একটু পরে আমরা এদেরকে আবার পাবো, পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয় এদেরকে, একটু পরে পাবো, বাট এখন আমি বলি। সো এই যে মাঝখানে যে টিস্যুগুলো থেকে গেল এরা সবাই স্থায়ী টিস্যু। বাট স্থায়ী টিস্যু যদি কখনো চিন্তা করে যে আমি একটু বাড়াই, ভাজক টিস্যু তো এখানে 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 প্রাইমারি ভাজক টিস্যু, তাহলে যা রইলো সবগুলো কি স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুর কেউ কেউ আবার দায়িত্ব নেবে, নিয়ে ব্যাস বাড়াবে। ঠিক আছে? সো এগুলাকে আমরা বলবো, এই টিস্যুগুলোকে আমরা বলবো এরা ব্যাস বৃদ্ধি করে। এরা কি টিস্যু ছিল মহিম? স্থায়ী টিস্যু ছিল। ব্যাস বৃদ্ধি করছে, তার মানে হচ্ছে গৌণ বৃদ্ধি করতেছে। গৌণ বা কি করতেছে মহিম? সেকেন্ডারি গ্রোথ ঘটাচ্ছে। এই জন্য এদেরকে আমরা কি বলবো? সেকেন্ডারি ভাজক টিস্যু। অনেক পরে এগুলো আর কি। বলো বুঝছো কিনা? এখন আমি প্রশ্ন করি, তোমরা প্রশ্নের উত্তর দিবা।
পার্মানেন্ট টিস্যু তো বিভাজন অক্ষম, না, কিছু পার্মানেন্ট টিস্যুর মধ্যে বিভাজন ক্ষমতা থেকে যায়, বুঝছো? স্থায়ী টিস্যুগুলোর মধ্যে তোমরা দেখবা যে কিছু স্থায়ী টিস্যুর মধ্যে বিভাজন ক্ষমতা থেকে যায়। কেমনে থেকে যায় এটা কিন্তু আমরা যথাসময়ে পড়বো। দেখো এখন সবাই প্রশ্ন তুলছে, দেখছো মহিম? এটার মজা হলো এটাই, তোমরা প্রশ্ন করবা আর আমরা উত্তর করব। ওকে মহিম? এই তোমরা এবার আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, এটার উত্তর পাবা তোমরা একটু পরে। সেটা হলো, প্রথম যে বৃদ্ধি অঞ্চল, প্রথম যে কয়েকটি টিস্যু বিভাজন শুরু করে উদ্ভিদকে বাড়ানো শুরু করলো, তাদের নাম কি? কি মহিম? প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম। এর কথা আর আমরা পড়বো না, আমরা সব সময় কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি নিয়েই ব্যস্ত থাকি। তোমরা এবার আমাকে বলো তো, প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের কোন বৃদ্ধি ঘটায়? প্রাইমারি বৃদ্ধি ঘটায়। প্রাইমারি বৃদ্ধি মানে কি? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে হলে এদেরকে কোথায় থাকতে হবে? মূল এবং কাণ্ডের শীর্ষে থাকতে হবে, রাইট? এবার তোমরা আমাকে বলো তো, উদ্ভিদটা বড় হয়ে গেছে, তখন তার নিড হলো আমাকে এখন ব্যাস বৃদ্ধি করতে হবে। ব্যাস বৃদ্ধিটা যেহেতু সেকেন্ডে আসে, দিস ইজ সেকেন্ডারি গ্রোথ বা সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি, তাই না মহিম? এখন প্রশ্ন হলো, ব্যাস বৃদ্ধি করতে গেলে কি এখানেও ব্যাস বৃদ্ধি করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে, এখানেও করতে হবে, সবখানেই করতে হবে কিনা? সবখানে তো আর ভাজক টিস্যু নাই, তাহলে সবাই কিরা? স্থায়ী টিস্যু। কিরা? কিন্তু কিছু স্পেশাল স্থায়ী টিস্যু আছে, দেশে যদি যুদ্ধ লাগে কিছু বুড়া মানুষ আছে, দেখবা তোমার আগে জেগে উঠবে। বুঝতে পারছো মহিব? তাহলে এই টিস্যুগুলো চেষ্টা করে যে আমরা এবার বিভাজন করে গাছটাকে মোটা বানাবো। প্রাইমারি, বুঝছো? এই প্রাইমারিগুলো কিন্তু ওদেরকে রাইখা গেছে, দায়িত্ব দিয়ে গেছে যে তোমরা একদিন আবার জেগে উঠবে, পুনর্জন্ম হবে, তখন তোমরা সেল ডিভিশন করে করে তোমরা উদ্ভিদের ব্যাস বৃদ্ধি ঘটাবা। আমি লম্বা পর্যন্ত বৃদ্ধি ঘটাচ্ছি, গিয়ে যখন দেখবো ক্যাসাল, তখন তোমরা কি করবা? সেকেন্ডারি গ্রোথ ঘটাবা, তাই না মহিম? তোমরা কি এটা বুঝছো? এবার তোমরা আমাকে শুধু এই জিনিসটা বলো তো, এই সেকেন্ডারি গ্রোথ যারা ঘটাচ্ছে তারা আসলে কি টিস্যু? তারা আসলে স্থায়ী টিস্যু, বাট উইথ স্পেশাল ক্ষমতা। উইথ স্পেশাল ক্ষমতা। আমরা ভাজক টিস্যুর মতো আচরণ করতে পারবো যদি নিড হয়, রাইট মহিব? এখন বলো, এই স্থায়ী টিস্যু থেকে যারা ভাজক টিস্যু হয় তাদেরকে আমরা কি বলবো? সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু আসলে ভাজক টিস্যু না, এটা স্থায়ী টিস্যু থেকে আসে ভাজক টিস্যু। বন্ধুরা বুঝেছো? বুঝেছো কিনা? এবার তোমরা আমাকে বলো তো, এই কোষগুলো যদি আমি বৃত্তাকারে না দিতাম তাহলে উদ্ভিদটা কি ব্যাস সমভাবে বাড়তো? উদ্ভিদটা কি তখন শুরু হয়ে যায়? তো না, একদিকে আছে, ওদের লম্বা হয়ে যায়। আরে গতকালকে দেখে গেলাম একটা গাছ, আজকে যে দেয়াল হয়ে গেছে, এই যে এই জায়গায় আছে মনে করো মহিম, বাড়তে 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 দেয়াল হবে না? ইটস বেটার কি এটা যদি আমি কাটি, যদি প্রস্তুচ্ছেদ করি, আমি এটা চেষ্টা করো পরিধি বরাবর রাখতে। তাহলে বলো তো, সেকেন্ডারি ভাজক টিস্যু বা স্থায়ী টিস্যুগুলো যারা ভবিষ্যতে বিভাজন করে ব্যাস বৃদ্ধি করে সমভাবে, সেই টিস্যুগুলো আসলে কিভাবে থাকে? পরিধি বরাবর থাকে, রাইট মুহিব? এখন এই টিস্যুগুলো কারা কারা এখন আমরা খুঁজে বের করব। তোমার আমি বলছি যে এটার নাম ইন্টারক্যালারি, যথাসময়ে আমি শেখাবো। আমি এখন একটা জিনিস শেখাইতেছি, শোনো। এই জায়গাটা এমন জিনিস, পুরো টিস্যুতন্ত্র তোমার ঠোঁটস্থ হয়ে যাবে, বাট এই জায়গা তুমি বুঝবা না, এলোমেলো হয়ে যাবে, বুঝছো? মাথা খারাপ হয়ে যাবে একটু পরে। আমরা এখন খুঁজে বাইর করি এরা, এই যে এগুলো দেখতেছো এখানে, এটার নাম কি আসলে, ওকে? তাহলে আমরা এখন সেকেন্ডারি ভাজক টিস্যুগুলোর নাম একটু খুঁজে বের, এই যে এগুলার নাম খুঁজে বের করবো। এই তোমাদেরকে আমি হ্যালো ইডিয়টস দেখাইছিলাম। হুম, আজকে আমি হ্যালো ইডিয়টসে কাজ করতেছিলাম, তোমাদের আমি একটু দেখাই। তোমরাই তো আমার মানুষ, যারা দেখবা, ভুল ত্রুটি খুঁজে বাইর করবা, বিভিন্ন ধরনের আপডেট চাইবা, তারপর আমরা সেই আপডেটগুলো বের করব।
আমরা হ্যালো ইডিয়টস আসি। ও আচ্ছা, এটাতে পুরো ব্যাকএন্ড চলে আসছে, আমরা তো ব্যাকএন্ড দেখবো না। www.helloidiots.com, এটা আমি তোমাদের জন্য করছি। তোমাদের অনেকের মনে হয় না যে ভাইয়া অনেক অনেক খাইছে, এটাতে কি অন্য কিছু দেওয়া আছে মহিম? এই যে দেখো, হ্যালো ইডিয়টস একটা সাইট, এটা আমরা মোবাইলের মানে মোবাইল ইন্টারফেস কেমন হবে ওইটার উপর করে বানাইছি। লগ ইন উইথ গুগল। সো এইটা হলো ইন্টারফেস। হ্যাঁ, এটা মোবাইলে অত্যন্ত সুন্দর দেখা যায়। আমার টার্গেট মোবাইল কেমন হবে ওইটা, নট পিসিতে কেমন লাগবে, বাট পিসি ওকে। আমি দেখো কোশ্চেন অ্যাড করছি, আমরা কিছু কাজ করতেছিলাম, রেপিড ফায়ারের কাজ এখন রেডি হয়নি, লাইভ এক্সাম হয়নি। ধরা যাক তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় আছো, হ্যাঁ, তো যে কোনো জায়গায় থেকে কলেজ প্রশ্নে আমি আসলাম, তোমার নটরডেম কলেজের প্রশ্ন সলভ করতে ইচ্ছা করছে, কারণ নটরডেম কলেজের কোশ্চেন বাংলাদেশের অন্য যে কোনো কলেজ থেকে বেটার হয়। শুধু নটরডেম না, সেন্ট জোসেফেও এটা হয়। ওকে, তোমরা যে ভাই আমি ক্যাশ ডিলিট করে ক্রোম দিয়ে ঢোকার চেষ্টা করেছি, বাট আমার আর এগিয়ে যাচ্ছে না। আমরা এখনও এটা লঞ্চ করি নাই, বুঝছো? এটা শুধু আমাদের জন্য আমরা করছি। দেখো, ধরা যাক এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কোশ্চেন আমি কিছুক্ষণ আগে উঠাইলাম। আমি যে কোনো একটা কলেজে যাই, যেমন ধরো আচ্ছা আমি যাই ঢাকা কলেজে, জীববিজ্ঞানটা আমরা কেবল অ্যাড করতেছি। নির্বাচনী পরীক্ষার মানে এই যে এবার যে নির্বাচনী পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষা হয়েছে, সেইটার কোশ্চেন আমরা কিন্তু সলভ করেছি উইথ ব্যাখ্যা সহ। তো আগামীবার তুমি যখন নির্বাচনী পরীক্ষা দিবা, তাহলে তুমি যেটা করবা, ঢাকা শহরের এবং ঢাকা বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো তুমি নির্বাচনী কোশ্চেন সলভ করবা। গেলা, গিয়ে এই যে দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি, তাহলে তুমি একটা একটা করে দাগাইতে পারবো। স্টার্ট এক্সামে দিলে স্টার্ট এক্সাম শুরু হবে। তো এইরকম করে তুমি কিন্তু দেখো কয়টা কোশ্চেন, এখানে 25টা কোশ্চেন আছে, তুমি এটা এক্সাম দিতে পারবা। এখন আমরা একটা জিনিস চিন্তা করছি, ডিআরএমসিতেও যাব, আমরা একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো যে রাজীব ভাইয়ের কোশ্চেন আমরা যখন অনলাইনে কোশ্চেন করি, ইউজুয়ালি হয় কি, বিভিন্ন কলেজের টিচাররা এগুলো দেখে, দেখার পর তারা মনে করে আচ্ছা আমরাও তো এর থেকে ভালো কোশ্চেন করতে পারি, ধরেন কম্পিটিটিভ মুড চলে আসে। যেমন আমি প্রথম বাংলাদেশে হচ্ছে সেল ডিভিশনে কিছু ম্যাথ নিয়ে কাজ করি, অনেক আগে কোভিড শুরুর সময়। তখন সেল ডিভিশন থেকে বা বায়োলজিতে ম্যাথই আসতো না, এরপর ভার্সিটিতে ম্যাথ আসলো সেল ডিভিশন থেকে, অথচ বইয়ের কোথাও নাই। কিছু নতুন বইয়ে ম্যাথ অ্যাড করে ফেললো। এবং এরপর দারুণ ব্যাপার হচ্ছে চট্টগ্রাম কলেজে এবং একই সাথে নটরডেমের কলেজের যে ম্যাথটা, এটা এতই কমপ্লেক্স, ম্যাথ অ্যাড করে ফেলছে। তাহলে হয় কি, আমরা সবাই খেয়াল রাখি কোথায় কী হচ্ছে, একজন দেখে আরেকজন আমরা কী করি, প্যাটার্নে চেঞ্জ করি। তাহলে বায়োলজির যে আগের ব্যাপারটা ছিল এটা মোটামুটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন কিন্তু এখন খুব কঠিন হচ্ছে। তো দেখো, তোমার বোর্ডে পরীক্ষা, কিসে পরীক্ষা মুহিব? বোর্ডে পরীক্ষা। বোর্ডে পরীক্ষা প্রশ্ন কয়টা আসে? 25টা না মুহিব? এখানে 25টা কোশ্চেন আসে। তো 25টা কোশ্চেনের মধ্যে তুমি দেখবা যে বিভিন্ন কলেজে যে টিচাররা গিয়েই তো কোশ্চেন করে। তাহলে তোমরা আমাকে বলো তো, 5টা কোশ্চেন এমন হবে না বিভিন্ন বোর্ডে আগে আসছিল, এগুলোই মোটামুটি চলে আসছে, আর 20টা কোশ্চেন কোত্থেকে আসবে? আমাকে যদি বলা হয় বোর্ডে কোশ্চেন করতে, আমি কি করব? কলেজের স্টুডেন্টের জন্য আমি যে কোশ্চেনগুলো করছি, আমি চেষ্টা করব পরীক্ষায় কমন ফেলাইতে। ঠিক কি না মহিম? তাহলে তোর 25টা কোশ্চেনই কমন আসবে যদি তুমি বোর্ডের যত কলেজের কোশ্চেন আসে সলভ করো। 25-এ 25। এখানে কি সব কলেজের প্রশ্ন থাকবে? সব কলেজের প্রশ্ন থাকবে, বুঝছো? আমরা সব কলেজের প্রশ্ন এখানে সলভ করতেছি। আমার শ্বশুরবাড়ি এলাকার সবার আগে সলভ করছি। ওকে, দেখো এখন তোমার মনে হলো যে এই 25টা কোশ্চেন তো বিভিন্ন চ্যাপ্টার থেকে আসছে। আমি এক কাজ করি, আমি হচ্ছে কালকে আমার, এটা ঢাকা কলেজের নির্বাচনী টেস্টের কোশ্চেন,
কালকে আমার ধরা যাক প্লান্ট ফিজিওলজির উপরে এক্সাম আছে কলেজে। কিসের উপর এক্সাম আছে ভাই? প্লান্ট ফিজিওলজি। তুমি একটা কাজ করবা, অ্যাপে যাবা, এই যে দেখো ওয়ান শট রিভিশন দেখছো, ওয়ান শট রিভিশনে যাবা। আচ্ছা কলেজ প্রশ্নেই তো তুমি পরীক্ষা দিবা, যেহেতু কলেজের পরীক্ষা, কলেজ প্রশ্ন অধ্যায় সিলেক্ট করলা, এখানে যাও, তুমি অল কলেজের প্রশ্ন আনতে পারবা। বাট তুমি যদি চাও যে আচ্ছা আমি ঢাকা কলেজে যেহেতু পড়ি, আমি ঢাকা কলেজেই যাই, সাবজেক্ট আমি চুজ করি জীববিজ্ঞান প্রথম পত্র, চ্যাপ্টার কোনটা মুহিব দেখবো আমরা, উদ্ভিদ শারীরতত্ত্ব। ওকে, তোমার ঢাকা কলেজে একটা পরীক্ষা আছে প্লান্ট ফিজিওলজির উপরে। ওকে, তাহলে প্লান্ট ফিজিওলজি নিয়ে ঢাকা কলেজের অতীত থেকে বর্তমান পর্যন্ত যত কোশ্চেন আছে তুমি সাথে সাথে পেয়ে যাবা। দেন তুমি কি করলা, সার্চ করলা, এই যে দেখো এখন পর্যন্ত একটা কোশ্চেন, 25টা কোশ্চেনের মধ্যে একটাই আসছিল, আমরা একটা এখানে অ্যাড করতে পারছি। তুমি অন্যটাতে যাও, ওয়ান শট রিভিশন, কলেজ প্রশ্ন অধ্যায়, সার্চ কলেজ, কম্বাইন্ড হাজী মোহাম্মদ মহসিন কলেজ, জীববিজ্ঞান প্রথম পত্র, চ্যাপ্টার নগ্নবীজি আবৃতবীজি, দেখছো, সার্চ। এখানে তুমি এখন দুইটা পাচ্ছ, 25টা কোশ্চেনের মধ্যে তুমি এই দুইটা পাচ্ছ। তাহলে তুমি আমাকে বলো তো, এই চ্যাপ্টার থেকে ওয়ান শট যদি আমার 300 কোশ্চেন থাকে, এই কলেজে অতীত থেকে বর্তমান 300 কোশ্চেন, তার 300 কোশ্চেন আমি সলভ করে দিতে পারবো না? আর তোমার যদি মনে হয় যে আমি বাংলাদেশের সব কলেজের এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন সব সলভ করব, তাহলে যদি দেখা যায় 300 কোশ্চেন আছে, একটা চ্যাপ্টারের এমসিকিউ তুমি 300টা সলভ করতে যাওয়া, পরীক্ষায় যাওয়া, পরীক্ষা 25 হয়ে যাওয়া। এটা লঞ্চ কবে হবে? লঞ্চ খুব শিগগির হবে, আমরা কাজ করছি, এটা আমার সেকেন্ড টেক। তোমরা আমাকে বলো যে তোমাদের কেমন লাগছে কনসেপ্ট। আরও অনেক কনসেপ্ট আছে কিন্তু। হট কোশ্চেন দেখো, হট কোশ্চেন মানে হলো কোন কোশ্চেনগুলো আমাকে দেখে যাইতেই হবে, পরীক্ষায় পরীক্ষায় খুব বেশি আসবে। কলেজ প্রশ্ন অধ্যায় সেম, ধরা যাক হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, চুজ করলাম জীববিজ্ঞান প্রথম পত্র, জীব প্রযুক্তি থেকে। হট কোশ্চেন মানে হলো যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আসবেই, পরীক্ষার আগের দিন তুমি কিন্তু রিভিশন দিতে পারবা। সার্চ, এই যে দেখো এইটা 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 এইটা, এখানে 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেনই হট কোশ্চেন, পরীক্ষা আসতে পারে। তখন তুমি আবার এখানে পরীক্ষা দিতে পারবা, স্টার্ট এক্সাম দিলে পরীক্ষা দিতে পারবা। সো এই ছিল আমাদের কলেজ ব্যাপারটা। আমাদের আরও অনেক ফিচার এখানে অ্যাড হবে, এখান থেকে এই পর্যন্ত নানা ধরনের ফিচার থাকবে, ফাইটিং মুড থাকবে, গেমিফিকেশন আমরা করব, রেপিড ফায়ারটা আমরা এখনও রান করি নাই, লাইভ এক্সাম আমরা হচ্ছে কাল পরশু থেকে অ্যাড করা শুরু করব। সো এই ছিল ব্যাপার। আর যারা ভালো করবা তাদের জন্য তো গিফট আছেই, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক 15 দিন পর পর আমরা গিফট দিব, মাস শেষে আমরা দামি দামি গিফট দিব। তাহলে তোমার কাজে লাগবে এক্সাম দিবা, ভালো করে প্রিপারেশান নিবা, একটা কোশ্চেনও থাকবে না এখানে যে কোশ্চেনটা আমরা বানাবো, বুঝছো? ভবিষ্যতে হয়তো বা আমরা কিছু লাইভ এক্সাম বা এই ধরনের কোশ্চেন আমরা হচ্ছে গেম নিব যখন আমাদের কোশ্চেন এখানে অ্যাড হবে। বাট এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রধান ইনভেন্টরিতে কিন্তু আমরা অ্যাড করব না, কারণ আমার কোশ্চেন তো পরীক্ষায় আসবে না, তাই না? বিগত কোন ইয়ারের থেকে কোশ্চেন অ্যাড করবেন? আমরা বোর্ডের কোশ্চেনগুলো সবার আগে অ্যাড করব, বোর্ডে যত অ্যাভেলেবল কোশ্চেন আছে 5-10 বছরের, এবং একাডেমিক কোশ্চেনগুলো বিভিন্ন কলেজের আমরা অ্যাড করতেছি। এটা ধীরে ধীরে, তোমার বয়স আরও 1 বছর, কিংবা তোমার তো এখনও 12-13 মাস আছে এইচএসসি পরীক্ষা শুরু হইতে, আগামী 12-13 মাস আস্তে আস্তে দেখবা যে 20,000-30,000 কোশ্চেন এখানে হয়ে গেছে, তোমার আর কোনো কিছুই বাকি থাকবে না। তোমরা বলো কেমন লাগছে? দেখি ফেসবুকবাসীর কী অবস্থা। ওরা মনে হয় ক্লাস করছে না, না? আমি একটা নিড ফিল করছি, হ্যাঁ। তোমাকে যদি আমি প্রশ্ন বানাই দিই, আনলিমিটেড কোশ্চেন অ্যাড করে দিই, এটাতে আসলে তোমার তেমন কোনো কাজে লাগবে না, কারণ আলটিমেটলি পরীক্ষায় আমাদের ভালো করতে হয়, কনসেপ্ট আমরা যতই পড়ি, 2-1টা কোশ্চেন হয়তো বা ইউনিক আসবে, নতুন কোশ্চেন আসবে, কিন্তু আলটিমেটলি 23-24টা কোশ্চেন তো কী হবে, কলেজে যেগুলো আসছে, বিভিন্ন কলেজে যেগুলো হয় এখান থেকে আসবে। তো তোমাকে আমি যেন এই ফিলটা দিতে পারি যে এখানে একটা কোশ্চেনও নাই যে কোশ্চেনটা আমাকে অতিরিক্ত পড়তে হবে। ওকে, এখানে এমন একটা কোশ্চেন থাকবে না যখন তোমার মনে হবে আচ্ছা এই কোশ্চেনটা অতিরিক্ত, এটা না দিলেও হতো, এই কোশ্চেন আসবে না, এই ফিলটা কিন্তু তোমার কখনো হবে না। আবার তুমি বুঝতে পারবো আচ্ছা এখানে যে কোশ্চেন ইনভেন্টরি আছে এটার একটা লিমিট আছে,
এত দূর পর্যন্ত থাকতে পারে, তাহলে তুমি কিন্তু হোল লিমিট কাভার করতে পারবা, মানুষ সাইকোলজিক্যালি আগায় থাকবে। ভাই এডমিশনের জন্য কি প্ল্যান হবে? এডমিশনের জন্য আমি মেডিকেল এবং মেডিকেলের জন্য আর কি মেডিগ্যাম্বিট রান করতেছি, কাজ চলতেছে, পরে সব ধীরে ধীরে পেয়ে যাবা। সো যাও, সামনে এরম পাবা, এক্সাম দিবা। ও আচ্ছা, আর একটা জিনিস আছে, দেখো দেখো, তোমার মনে হইলো যে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তুমি ডাউনলোড করবা, করে বাসায় কাগজের মধ্যে এক্সাম দিবা, তাহলে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবা, তাহলে এই দেখো কোশ্চেনটা কি হয়েছে, একটা ফরম্যাট চলে আসছে, তুমি শুধু প্রিন্ট করবা। ওকে, এই যে আমি একটু কেটে দিয়ে দেখাই কেমন হয় প্রিন্টটা, দেখছো? তুমি কিন্তু এটা প্রিন্ট করে রুমের মধ্যে তুমি ইনভেন্টরি হিসাবে জমায় রাখতে পারবা, যে আমি এনডিসির সব কোশ্চেন রেখে দেই, বা আশেপাশে একটা কলেজ আছে সব কোশ্চেন রেখে দেই, এই দেখো কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, তুমি প্রিন্ট করেও রেখে দিতে পারবা। সো বাসায় বসে কাগজের মধ্যে এক্সাম দেওয়ার অভ্যাসটা ক্রিয়েট হবে। সলভ সবসময় আমরা এখানেই দিব, বাট এই তো, ভালো লাগছে না মুহিব? হেয়ার ইজ সেকেন্ডারি ভাজক টিস্যু। বলতো আমরা কি খুঁজতেছিলাম? আমরা এই যে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো খুঁজতেছিলাম, তাই না? যেগুলো এই যে এই জায়গায় ছেড়ে গেছে, যারা পরিধি বরাবর আছে, ব্যাস বৃদ্ধি করবে, এদের এখন আমরা একটা নাম বের করবো, এদের নাম কি, ওইটার জন্য আমরা এই জায়গাটা দেখতেছি। সেটা হলো, এটা যদি একটা উদ্ভিদ হয়, তুমি যদি কাটো, তাহলে তুমি এই ধরনের একটা ইন্টারফেস পাবা। ওকে মুহিম? আচ্ছা, আমরা একটু, বৃত্ত তো আছে আমাদের এখানে, ঠিক কিনা? পাইছো? ওকে, এখন দেখো, তোমরা একটু দেখো, এই যে এই টিস্যুগুলো তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালার, দিস ইজ কল কর্ক টিস্যু। কি টিস্যু মুহিম? কর্ক টিস্যু। আরো সহজ করায় এগুলো আমি বলি বাকল। তোমরা তো জানো দিস ইজ বাকল উদ্ভিদের, তাই না? এই উদ্ভিদটার চারপাশ জুড়ে বাকল আছে, এটা তো তোমরা জানো। এবার তোমরা আমাকে বলো তো, একটা উদ্ভিদের বাকল তৈরি মানে কি? উদ্ভিদটা গ্রো করতেছে না, ঠিক কিনা মহিম? বাকল তৈরি মানে গ্রো করছে, তাহলে নিশ্চয় এর নিচে কিছু কোষ আছে, এখানে কিছু কোষ আছে নিচেই, এই জাস্ট নিচে কিছু কোষ আছে, এই কোষগুলো কিন্তু রাখতে হয়। হ্যাঁ, এই টিস্যুগুলোর নামই হচ্ছে, দেখো ইয়েলোটার নাম হচ্ছে কর্ক টিস্যু, তাহলে এই টিস্যুগুলোর নাম হচ্ছে কি? কর্ক কেম্বিয়াম। কি নাম মুহিব? কর্ক কেম্বিয়াম। এ মনে রাখো, কেম্বিয়াম মানে হচ্ছে, কেম্বিয়াম কিন্তু একটা বিশেষ ক্ষমতা, কেম্বিয়াম মানে হচ্ছে চেঞ্জ হওয়ার ক্ষমতা যার আছে, চেঞ্জ বা ডিভিশন হওয়ার যার ক্ষমতা আছে, ডিভিশন এর ক্ষমতা আছে যার। তোমরা কি জিনিসটা বুঝছো? হোয়াট ইজ ক্যাম্বিয়াম? ক্যাম্বিয়াম মানে হলো যার ডিভিশনের ক্ষমতা আছে। তাহলে বলো তো, কর্ক আগে না কর্ক ক্যাম্বিয়াম আগে? বলো তো। এরাও স্থায়ী টিস্যু, বাট কি সেকেন্ডারি ভাজক টিস্যু, এরা কিন্তু ভাজক টিস্যুতে পরিণত হতে পারে, তাই না বন্ধুরা? বলো, এই প্রশ্নের উত্তরটা জাস্ট এখানে দিয়ে যাও। এই টিস্যুটা না হলে, বুঝছো, মানে এই যে নিচের যে কর্ক টিস্যুগুলা, যারা কর্কের জন্ম দেয়, এদের নাম কর্ক ক্যাম্বিয়াম, এই টিস্যুগুলো যদি না থাকতো, একটা কুত্তা যদি এখানে কামড় দিত মেবি, যে ঘা হয়ে যেত না? তোমরা একটু চিন্তা করো তো,
এই যে একটা কুত্তা কামড় দিত, তাহলে এটা আবার ফিল আপ করতে হবে না? তোমরা আমাকে বলো, এই জায়গায় ফিল আপ করতে হবে না? ফিল আপ কে করবে? কর্ক টিস্যু ইয়েলো, এই হলুদটা করবে। তার নিচের যে কি কালার এটা মুহিব? কমলা কালার। কমলা কালারেরটা করবে, ঠিক না? এ বিভাজন হয়ে এবার কি করবে? ও বিভাজন, এরা বিভাজন হয়ে এই যেটা ফিল আপ করবে, করলেই দেখো ঠিকঠাক হয়ে গেল। তাহলে বলো তো এটা কি পার্শ্ববৃদ্ধি না? এই টিস্যুগুলো যদি বিভাজন ঘটে তাহলে উদ্ভিদ কোন বরাবর বৃদ্ধি পাচ্ছে? সেকেন্ডারি বৃদ্ধি পাচ্ছে কিনা তোমরা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? বন্ধুরা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? একটু কমেন্ট করো দ্রুত। নিচেরটার নাম কর্ক ক্যাম্বিয়াম, মনে রাখবা। ক্যাম্বিয়াম মানে হলো সি ফর ক্যাম্বিয়াম, সি ফর চেঞ্জ। সি ফর ক্যাম্বিয়াম অ্যান্ড সি ফর চেঞ্জ, যারা চেঞ্জ হতে পারে বা বিভাজন হতে পারে, ঠিক আছে? ভেতর থেকে বৃদ্ধি পেলে বাইরের দিকে ফেটে যাবে না, গাছে ফাটল সৃষ্টি হয়। সেকেন্ডারি বৃদ্ধির সময় কিন্তু গাছে ফাটল সৃষ্টি হয়। ভালো জিনিস বলছো তুমি এটা, বাট ইউজুয়ালি ফাটল হবে না। ওরা সেল ডিভিশন বাড়াবে আর জায়গাগুলোকে ফিল আপ করবে না। তোমরা আমাকে বলো, ছোট থেকে বড় হয়েছি, আমরা মোটা হয়েছি, গায়ে ফেটে গেছে? মাঝে মাঝে ফাটে কিনা? অনেকের গায়ে ফাটল আছে কিনা? আছে। সবসময় ফাটল হবে তা না। সো আমরা বুঝলাম মুহিব কর্ক ক্যাম্বিয়াম। তাহলে বলো এবার, এই যে সেকেন্ডারি ভাজক টিস্যু তুমি এখানে যেটা দেখতেছো, এই যে এটার নাম কি মুহিব? কর্ক ক্যাম্বিয়াম। এবার আমরা আসব, এই যে ভেতরে যেটা আছে এটার নাম হচ্ছে ফেসিকুলার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কি নাম? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? আরো ভেতরে গেলে আমরা যেটা পাই দ্যাট ইজ কল ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে আমি আরেকবার যাই। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে মুহিব? এখন আমরা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম দেখব। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি একটা জিনিস দেখাই। সেটা হলো, একটু বড় করি। বাইরের যে বৃত্তটা ঠিকঠাক হইল না। তোমরা আমাকে বলো তো, এই জায়গায় কি থাকে? ফ্লোয়েম না? জাইলেম ফ্লোয়েমের যে কোনো একটা থাকতে পারে, থাকে কিনা বলো? এই ভেতর দিকে একদিকে জাইলেম থাকলে আরেক দিকে কি থাকবে? ফ্লোয়েম। থাকবে কিনা মুহিম? তোমরা কি জানো এর মাঝখানে কিছু কোষ আছে? এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে, এগুলোর নামই আছে ক্যাম্বিয়াম। এগুলোর নাম কি? ক্যাম্বিয়াম। তাহলে এক কাজ করি, এটার নাম আমরা কালার কোড দিই। দিস ইজ
ক্যাম্বিয়াম। বলো তো এটার নাম কি ভাস্কুলার ক্যাম্বিয়াম না? ভাস্কুলার ক্যাম্বিয়াম না, কারণ ভাস্কুলার টিস্যু তৈরি করে। মুহিব বলো আমাকে, জাইলেম ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার টিস্যু, পরিবহন টিস্যু, তাহলে এটার নাম কি ভাস্কুলার ক্যাম্বিয়াম না? তাহলে বলো তো তোমার যদি জাইলেমের দরকার পড়ে, তোমার যদি ফ্লোয়েমের দরকার পড়ে, তাহলে তুমি কার কাছে যাবা? এই মাঝখানে যে ক্যাম্বিয়াম আছে তাকে বলবা না যে আমাকে কিছু কোষ তৈরি করে দাও? একে বলবা না? মুহিব মুহিব তুমি কি বুঝছো আমি কি বলছি? তোমার কিছু জাইলেম দরকার, কিছু ফ্লোয়েম দরকার, তুমি এদেরকে বলবা, তাহলে তোমাকে এরা জাইলেম ফ্লোয়েম করে দিবে, তৈরি করে দিবে। সো দিস ক্যাম্বিয়াম মানে হলো এরা চাইলে জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে, তৈরি করে সেল ডিভিশনের মাধ্যমে। তাহলে এবার বলো আমাকে, এই ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা আমরা দেখতেছি এখানে, এই ভাজক টিস্যু কিনা? এই ভাস্কুলার ক্যাম্বিয়াম ভাজক টিস্যু কিনা? আসলে স্থায়ী টিস্যু। উদ্ভিদের তুমি এই জায়গায় কাটলা, কেটে তুমি এটা পাইলা, এখান থেকে তুমি তো শুধু এগুলোতে কি স্থায়ী টিস্যু না মুহিব? তাহলে এগুলো কি সব স্থায়ী টিস্যু কিনা? বাট দিজ আর স্পেশাল স্থায়ী টিস্যু, যারা বিভাজন হলে কি তৈরি হয়? জাইলাম ফ্লোয়েম তৈরি হয়। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, এই যে দুইজনকে তুমি একসাথে দেখতেছো সবাই রে, এটার নাম কি বান্ডল না মুহিব? বান্ডল কিনা? বান্ডলের আরেক নাম কি জানো মুহিব? ফেসিকল। ফেসিকল তোমরা কি জানো যে এটাকে ভাস্কুলার বান্ডল বলে? বান্ডল মানে এক জায়গায় একাধিক ধরনের জিনিস থাকা, মিনিট ডেটা একসাথে বান্ডল, মিনিট ডেটা এবং SMS একসাথে বান্ডল। তোমরা কি বুঝছো যে এইগুলোর নাম বান্ডল বলে, বান্ডল বলে, বান্ডল বলে, বান্ডল বলে, রাইট? বান্ডলের আরেক নাম হলো ফেসিকল। কি নাম? ফেসিকল বলে। তাহলে তোমরা আমাকে বলো তো এই ক্যাম্বিয়ামটার আরেক নাম কি? ফেসিকুলার ক্যাম্বিয়াম না? ফেসিকুলার ক্যাম্বিয়াম, এটাও ঠিক আছে কিনা তোমরা বলো? একটু ধীরে ধীরে আগাও, নইলে কিন্তু মাথাটা তো সব খারাপ হয়ে যাবে। তাহলে বান্ডল বা ফেসিকলের মধ্যে যে থাকবে তার নাম ফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এই যে কমলা কালার, কমলা না পিঙ্ক কালার, এরা হচ্ছে ফেসিকুলার ক্যাম্বিয়াম। প্রিয় স্টুডেন্ট, এবার আমি তোমাদের আরেকগুলো ফেসিকুলার আরও এক ধরনের ক্যাম্বিয়াম দেখি। এই যে এই পাশে পরিধি বরাবর তারা থাকে, দেখছ? এইভাবে তো এরা থাকে। তাহলে তোমরা আমাকে বলো তো এগুলোর নাম কি হবে? এরাও কি ক্যাম্বিয়াম কিনা? এরাও কি বিভাজন করতে পারে কিনা? এরাও কি বিভাজন করতে পারে কিনা? পারে, রাইট? তাহলে এগুলোর নাম কি হবে মুহিম? এটা একটা ফেসিকল, এটা একটা ফেসিকল, এটা একটা ফেসিকল, এটা ফেসিকল। তাহলে এই ফেসিকল আর এই ফেসিকলের মাঝখানে যে থাকবে তার নাম কি? ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম কিনা? এই বলো ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম কিনা? দিস ইজ ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম, তাই না মুহিম? তাহলে আমি একটু লিখি এখানে, বান্ডল ইকুয়াল ফেসিকল। ঠিক আছে? তো এবার প্রশ্ন হলো, এরা যদি সবাই সেল ডিভিশন করে, সবার কথাই বলি আমি, তাহলে সেলগুলো কি এদিকে বাড়বে না? বাড়তেছে কি না মুহিব? এই যে সেল ডিভিশন করে, তাহলে সেলগুলো কি বাইরের দিকে বাড়বে না? ভেতর তো জায়গা নেই। মানুষ বাড়ি করলে কি বাড়ির জায়গা এরিয়া বাড়ে না, এরিয়া কমতে থাকে? তাহলে তোমরা আমাকে বলো, হে যদি আবার সেল ডিভিশন করে তাহলে বাইরের দিকে বাড়বে কিনা? তাহলে ধীরে ধীরে কি হচ্ছে? ব্যাস বৃদ্ধি পাচ্ছে কিনা? উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাচ্ছে কিনা বলো তোমরা আমাকে। তাহলে বলো এই ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম, এই ফেসিকল এই ফেসিকলের মাঝখানে যারা থাকে, ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম, সেও এক ধরনের ব্যাস বৃদ্ধি করে বা সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। তাহলে এগুলোর নাম আমরা কি বলতে পারি? সেকেন্ডারি ভাজক টিস্যু। বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? কঠিন জিনিস পড়িয়েছি আমার মনে হচ্ছে। কয় মিনিট হয়েছে ক্লাস? 9টা বাজে, 1.5 ঘন্টা হয়েছে, তাই না? 1.5 ঘন্টার মধ্যে আমি কিছুক্ষণ গল্প গুজব করেছি। তোমরা তালাশ কারা কারা ব্যবহার করছো? তালাশ কারা কারা কাজে লাগাচ্ছ?
এটা আমি রেগুলারই বলি, এর বিশেষ কিছু কারণ আছে। অভ্যস্ত হও, টাইম সেভ করো। আজকে কারা কারা তালাশ ব্যবহার করছে, এনিওয়ান? বাংলা বই যুক্ত করলে অনেক ভালো হতো। হ্যাঁ আবির আহমেদ, আমরা সব ধরনের বই যুক্ত করবো। মুহিব মাইক্রোফোন অন করে দাও। তোমাদের মাইক্রোফোন অন করা হচ্ছে, প্রশ্ন করো এই টপিকের মধ্যে থেকে। নাও কথা বলো। আদাব ভাইয়া। আদাব, বলো। দীপ্ত কর্মকার, কোন কলেজ? নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। নরসিংদী গভর্নমেন্ট কলেজ? নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। নোয়াখালী, আচ্ছা, বহুদূর। বলো। ভাইয়া, অপরিণত এবং পরিণত কোষের মধ্যে পার্থক্যটা ভাই তখন বুঝি নাই ভাইয়া। একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হয়েছে এখন? না। আজ থেকে 10 বছর পর তুমি আইদার ডাক্তার হবা, কিংবা ইঞ্জিনিয়ার, কিংবা পুলিশ, কিংবা কিছু একটা হবা, হবা কি না? জি ভাইয়া। কিছু তো কিছু একটা হবা, তাই তো? চোর ডাকাত বাটপাড়ও হইতে পারো। তো ব্যাপার হচ্ছে, আজকে তুমি পরিণত নাকি অপরিণত, কোন দশায় আছো? অপরিণত। তাহলে ভাজক কোষগুলা, বাচ্চা কোষগুলা হচ্ছে অপরিণত কোষ। তারা জানে না ভবিষ্যতে কি হবে। আজ থেকে 10 বছর পর তুমি যা হবা, তখন তোমাকে বলতে হবে পরিণত মানুষ। কারণ তুমি যদি ব্যাংকার হও, তুমি শুধু ব্যাংকে কাজ করবো নাকি আসামি ধরবা? ব্যাংকে কাজ করি। শুধু ব্যাংকে কাজ করো। পুলিশ হইলে পুলিশিং করবা, নাকি দেশে তুমি জাতিসংঘে গিয়ে ভাষণ দিবা? দিবা না। তোমার কাজ স্পেসিফিক হয়ে যাবে। সো যখন কেউ জানে কোনো একটা কোষ যখন কাজ করে, সুনির্দিষ্ট কাজ করে, বয়স হয়ে যায়, তখন তাকে বলা হয় পরিণত কোষ। আর যখন ছোট থাকে, ও জানে না কি হবে, ওরা দেখে বোঝা যায় না সে কি করবে, তখন বলে অপরিণত কোষ। এখন আশা করছি তুমি জিনিসটা বুঝতে পারবা। আর ওই যে জায়গাটায় আমি পড়াইছি ওইটা তুমি আরেকবার তাহলে রিভিশন দেবা। তুমি অন্তত এটা বুঝতে পারছো তো নাকি, যখন স্পেসিফিক কাজ থাকে সেটাই পরিণত কোষ, রাইট? জি ভাইয়া। তাহলে মানে এখন যখন ভাইয়া ভাজক থাকে, তখন কি ভাইয়া মানে কাজগুলা তেমন স্পেসিফিক থাকে না, মানে তখন তো পরিণত হয়ে যায়। যখন ভাজক কোষ থাকে তারা তো পুচকি পুচকি ছোট ছোট কোষ, তারা জানেই না কি করব ভবিষ্যতে। বুঝতে পেরেছো? তারা জানেই না কি করবো, ওরা কোনো কাজই করে না। একটু বয়স হইতে হয়, দেন কাজ করে। তাহলে ভাজক কোষগুলা জানেই না কি কাজ করতে হবে। জি জি ভাইয়া, বুঝতে পারছি। তারপরেও তুমি ক্লাসের এই আর অংশটা, ভাইয়া, হ্যাঁ, আপনি যে ভাইয়া ওই ক্লাসিফিকেশনের সময় যে ভাইয়া বলছিলেন সেকেন্ডারি কোষটা ভাই স্থায়ী টিস্যু থেকে আসে, সেকেন্ডারি ভাজক টিস্যু, ওইটা ভাইয়া কিভাবে? আচ্ছা তুমি একটা জিনিস দেখো জাস্ট, প্রাইমারি ভাজক টিস্যুগুলো কি এখানে না, এখানে এবং নিচে, মূলের শীর্ষে এবং কাণ্ডের শীর্ষে চলে আসে, রাইট? প্রাইমারিগুলো, জি ভাইয়া। হ্যাঁ, ওরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে। ওরা যত যাচ্ছে উদ্ভিদ তত লম্বা হচ্ছে, যত নিচে যাচ্ছে উদ্ভিদ তত লম্বা হচ্ছে। তুমি আমাকে বলো তো, লম্বা। এই কোষগুলা যখন এই জায়গায় যাবে, তখন এর পেছনে যে কোষগুলা কিছুক্ষণ আগেও ছিল, জন্ম নিয়েছে, এরা কি ধীরে ধীরে স্থায়ী হবে না? এরা কি, এরা আর বিভাজন ক্ষমতা থাকবে এদের? এরাই তো একসময় এখানে ছিল। না ভাইয়া, থাকবে। ইয়েস। তাহলে ওরা বাচ্চা জন্ম দিয়ে দিয়ে আগাইতেছে, ওরা ভাজকই আছে, বাট পেছনে যাদেরকে ছেড়ে যাচ্ছে এগুলো কিন্তু সব স্থায়ী টিস্যু, বুঝছো? এখন প্রশ্ন জি হচ্ছে, ভাইয়া। এরা তো এই জায়গায়, এখন যদি উদ্ভিদটা এই জায়গায় কেটে যায়, উদ্ভিদটা তো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। উদ্ভিদের শরীরে কি ডিফেন্স মেকানিজম আছে না, যে আমাকে কাটতে পারে, আমাকে কুত্তা না, ছাগল কামড় দিতে পারে, তখন আমি ভেঙে যেতে পারি, মরে যেতে পারি। এই ব্যবস্থায় কি এরা কি করে যাবে না পেছনে? কাউকে না কাউকে তো জি ভাইয়া, এরা স্যার পেছনে। হ্যাঁ, কাউকে না কাউকে বলে যাবে। ভাইয়া, ইয়েস, বলো। তখন তো স্থায়ী টিস্যু ব্যাসটা পূরণ করবে, কিন্তু ভাই কথা হচ্ছে ভাইয়া
স্থায়ী টিস্যু এই কাজটা করার ক্ষমতা কিভাবে অর্জন করে? আমি শেষ করি নাই। এই যে যাদেরকে রেখে গেছে সবাই যে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে তা না, সবাই যে স্থায়ী টিস্যু হয়ে ভেতরে আর কিছু নাই এমন না। কোনো কোনো কোষ আছে, এই যে এইটা হয়তোবা এর মতো এখনো আছে, বুঝছো? এই যে এই কোষটা, এটার দিকে তাকাও, ও হয়তোবা এই এর মতোই আছে। কালারটা চেঞ্জ করে দিলে তুমি বুঝবা। এই যে দেখো ওখানে আছে, এদের তো এখানে থাকার কথা, বাট ওখানে থেকে গেছে। তুমি আমাকে বলো তোর বিভাজন ক্ষমতা আছে কি না? আছে ভাই। কিন্তু ও তো বিভাজন এখন করতেছে না, এখন তো উদ্ভিদের বিভাজন দরকার নাই, তাহলে ওকে কি আমরা স্থায়ী টিস্যু আপাতত বলবো কিনা? না ভাই বলবো। বলবো। কারণ অনেক দিন ওখানে থাকতে থাকতে সে 50% মারা গেছে এবং 50% এখনো বেঁচে আছে, মাঝামাঝি অবস্থায় আছে ধরা যাক। অনেক দিন ধরে বসে আছে না ওখানে, এরা তো অনেক আগে গেছে, এরা এরা তো নবীন। বাট এই যেদেরকে রেখে গেছে এরা কিছুটা ডেড হয়ে গেছে, মানে একেবারে পুরোপুরি যে এদের মতো আছে তা না। কোষ প্রাচীরটা পাতলা হওয়ার কথা, আরেকটু পুরু হয়েছে। কোষ গহ্বর থাকার কথা না, কিন্তু একটু হলেও কোষ গহ্বর তৈরি হয়েছে, এদের একটু হলেও কিছু হয়েছে, স্থায়ী হওয়ার শুরু করছে। কিন্তু ওরা স্থায়ী হবে না, ওই অবস্থাতেই তারা থেকে যায়। কখনো যদি এদিকে দরকার পড়ে আশেপাশের, উদ্ভিদ যত বৃদ্ধি হয় না, উদ্ভিদ যখন এরকম করে না, উদ্ভিদের ভেতর কিন্তু সিগন্যাল তৈরি হয় যে গাছটা ভেঙে যাইতে পারে, তখন এরা ক্ষমতা নিয়ে নেয়। এখনও তো ক্ষমতা আছে, তখন তারা আবার বিভাজন করে। যদি বিভাজন না করতো, ভাইয়া সে আমি শেষ করি, যদি বিভাজন না করতো একে আমরা স্থায়ী টিস্যু বলতাম না? যদি না করতো, জি বলো। ভাই। ইয়েস, যদি না করতো ওকে আমরা স্থায়ী টিস্যু এখন বলে দিতাম। কিন্তু ওই যে দরকারের সময় করতে পারতেছে, এই জন্য আমরা তাকে কি ভাজক টিস্যু বলতে পারি কিনা? দরকারের সময় করতে পারতেছে। জি ভাইয়া, তাহলে তাকে আমরা ভালো কিছু বলতে পারি। ইয়েস, সে বিভাজন করবে না, শুধু দরকারের সময় করবে। ডান। কর্ক আর কর্ক কেম্বিয়ামের মধ্যে কোনটা আগে আসে? আচ্ছা, এখন যদি এমন প্রশ্ন হয় যে পিতা এবং সন্তান কে আগে আসে, এর উত্তর হচ্ছে পিতা। এই যে পেছনে যারা আছে এরা অ্যাকচুয়ালি পিতা, এরা থাকে। যখন দরকার পড়ে সন্তান জন্ম দেওয়ার, তখন তারা এই বাইরের এই জিনিসগুলোকে জন্ম দিয়ে এদেরকে বুড়া বানায় ফেলে, স্থায়ী বানায় ফেলে। বাট ওরা স্টিল নব মানে স্টিল তারা কি বিভাজন ক্ষমতা অবস্থায় আছে। সহজ কথায় বলি, এই যে এই টিস্যুগুলো দেখলে না, এগুলাই। তোমরা আমাকে বলো তো, এবার যদি আমি এদিকে বাড়াইতে চাই, তাহলে বাইরের গুলার নাম কর্ক হবে, ভেতরে যে আগে থেকে ছিল যে বিভাজন করতেছে তার নাম কিন্তু স্টিল কর্ক ক্যাম্বিয়াম। আবার দেখো এখানে এর থেকে কিন্তু এরা আসে। তাহলে এবার বলো আমাকে, কর্ক আগে আসলো নাকি কর্ক ক্যাম্বিয়াম আগে থেকে ছিল? কর্ক কেম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম আগে থেকে ছিল। এটা তো অন্তত জানো যে স্থায়ী টিস্যু আজকে যাদের আমরা দেখতেছি এরা আসলে একসময় ভাজক টিস্যু ছিল। এটা সত্য কিনা? ইয়েস। তাহলে কর্ক টিস্যুগুলো স্থায়ী টিস্যু, ওদের বাপগুলা স্টিল তারা ভাজক টিস্যু অবস্থায় আছে। তাহলে বাপ থেকে এই সন্তানগুলো জন্মেছে, কর্ক ক্যাম্বিয়াম থেকেই কর্ক জন্মেছে। কর্ক মানে বাকল, হ্যাঁ, কর্ক মানে বাকল। আজকে যে বাকলটা তুমি দেখতে পাচ্ছ এইটা অ্যাকচুয়ালি কর্ক ক্যাম্বিয়াম থেকেই আসছে। বুঝতে পারছো? জি, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলো বলো বলো, তোমার কথা শোনা যায় না। ভাজক টিস্যু অপর নাম এটা বুঝলাম। আরেকবার বলো, শুনি নাই, তোমার কথা বুঝতে পারিনি, আরেকবার বলো। হ্যালো, তোমার কথা বুঝতে পারি নাই, আরেকবার বলো। হ্যাঁ, এখন কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়, বলো। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। এই মেরিস্টেম শব্দটা কিভাবে আসছে? এগুলো গ্রিক নাম, হ্যাঁ।
মেরিস্টেম গ্রিক নাম। আমরা যেমন বিভাজ্য কথাটা বলি বাংলায়, ইংলিশ যারা আছে তারা বলে ডিভিসিবল, আর এইটার হচ্ছে গ্রিক নাম হচ্ছে মেরিস্টেম। আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা ওয়ার্ড। তো যখন বোটানি বলো জুলজি বলো ডেভেলপ হচ্ছিল, এই শব্দগুলো যখন ইউজ করা হচ্ছিল, প্রথমে তো ওদিকে বই লেখা হয়েছে, তারপর আমাদের এদিকে বই লেখা হয়েছে। তাহলে গ্রিসে প্রথম মেরিস্টেম হিসাবে তাদের ভাষা লিখছে, আমেরিকায় যখন গেছে তারা বলছে ডিভিসিবল, বাংলাদেশে যখন অনুবাদ করছি তখন আমরা মেরিস্টেম মানে ভাজক কোষ বলছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। তোমার কথা শোনা যাচ্ছে না, কে যেন সালাম দিচ্ছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ভাই, যখন একটা গাছ মাছ থেকে কাটা হয় তখন সেখানে প্রাইমারি টিস্যু কাজ করে না সেকেন্ডারি টিস্যু কাজ করে? একটা গাছ যখন কাটা হয় তখন তখন ওর ওইখানে প্রাইমারি টিস্যু কাজ করে না সেকেন্ডারি টিস্যু কাজ করে? যেমন অনেক গাছে তো আছে সৌন্দর্যের জন্য, যেগুলো কাটা হয় ওইখানে কেটে দেওয়া হয় অনেক সময়, পরে আবার ওইগুলো লম্বা হয়ে যায়, ওইখানে ভালো টিস্যু কাজ মানে সেকেন্ডারি টিস্যু কাজ করে না প্রাইমারি টিস্যু কাজ করে? আচ্ছা, ভালো প্রশ্ন করছো একটা তুমি। হ্যাঁ, গাছ কেটে ফেলছি, হ্যাঁ গাছ কেটে ফেলছি, আবার গাছ হচ্ছে, তো এটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু নাকি সেকেন্ডারি ভাজক টিস্যু? প্রশ্ন হচ্ছে যে সেকেন্ডারি ভাজক টিস্যু যেগুলা বা স্থায়ী টিস্যু যেগুলো আর কি, এরাও কিন্তু ভাজক টিস্যু, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? গাছ যখন কাটা হয়, তুমি কোনো একটা জায়গায় কাটলা, তুমি যদি এদিকে কাটো তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো তোমার হচ্ছে মানে সাল বাকল তুলে ফেলছো, তখন তারা এদিকে বৃদ্ধি ঘটাবে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো। যখন কাণ্ড থাকবে, কাণ্ড কেটে ফেললে আবার এখান থেকে হবে। দেখো আমি একটা কথা বলি, সব জায়গায় কাটলে নতুন করে গাছ জন্ম নেয় না, সব জায়গায় কাটলে নতুন করে জন্ম নেয় না। একটা উদ্ভিদের যখন আমরা পড়বো তখন তোমরা দেখবা যে উদ্ভিদের এখানে যে টিস্যুগুলো আছে প্রাইমারি ভাজক টিস্যু, সেম জিনিস তারা এখানেও ছেড়ে আসছে, সেম প্রাইমারি ভাজক টিস্যু তারা এখানে ছেড়ে আসছে, সেম জিনিসটা এখানে ছেড়ে আসছে। এইগুলোর নাম হলো ইন্টার ক্যালারি ভাজক টিস্যু। নেক্সট ক্লাসে আমরা শিখবো ইন্টার ক্যালারি। এগুলো কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে, তাহলে তুমি এখানে কাটো, প্রাইমারি ভাজক টিস্যু বৃদ্ধি করবে, এখানে কাটো প্রাইমারি ভাজক টিস্যু বৃদ্ধি করবে, এখানে কাটো প্রাইমারি ভাজক টিস্যু বৃদ্ধি করাবে। বুঝতে পেরেছো? এটা নেক্সট ক্লাসের টপিক। ইন্টার ক্যালারি ভাজক টিস্যু যখন আমি পড়াবো, তুমি দেখো তোমার বইটা উল্টায়, জাস্ট নেক্সট ক্লাসে আছে, তখন তুমি বুঝতে পারবা যে গাছ যদি আমি এখানে কেটেও ফেলি আবার কিভাবে আগাইতেছে। প্রাইমারি ভাজক টিস্যুর জন্য আগায়, কারণ কিছু প্রাইমারি ভাজক টিস্যু কিন্তু তারা বিভিন্ন স্থানে স্থানে রেখে রেখে চলে যায়। বুঝছো? ব্যাস তো সেকেন্ডারিটা বাড়াচ্ছে, বাট প্রাইমারিটা আবার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবে। ও তোমার 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 যে প্রশ্নটা ছিল ওখানে আমি একটু দেখাই দিই। এই যে দেখো, এটা একটা গাছ কাটছে, হ্যাঁ, গাছ কাটার পর দেখো এটা এইরকম ছিল, এই জায়গায় কাটছে, তাহলে গাছটা এখন এইরকম না মুহিব? এই যে এখান থেকে আবার বের হয় না, তাই না মুহিব? এই জায়গাটা গ্রো করে না, কিন্তু সাইড থেকে বের হয়। তার এখান থেকে যাদের বাইরে হচ্ছে এরা অ্যাকচুয়ালি প্রাইমারি। বুঝছো? দেখো ভালো করে, এই যে এই জায়গাটা থেকে গ্রো করে না, জাস্ট একটু নিচে এখানে কিছু প্রাইমারি ভাজক টিস্যু রেখে গেছিল, ওরা আবার গ্রো করতেছে। নেক্সট ক্লাসে আমরা পড়বো এটা। প্লিজ নেক্সট কোশ্চেন। বলা আছে যে প্রাইমারি ভাজক টিস্যু আমৃত্যু জীব ক্ষমতা থাকে। আবার বলা আছে প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হচ্ছে। তাহলে কি এই প্রাইমারি স্থায়ী টিস্যুগুলো বিভাজক ক্ষমতা থাকে? প্রাইমারি স্থায়ী টিস্যু যেগুলো, ওগুলো অ্যাকচুয়ালি সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝছো? ওকে, ওইটা নেক্সট ক্লাসটা যখন শেষ হবে তোমাদের অনেকগুলো প্রশ্নের আনসার তোমরা পেয়ে যাবো। তোমরা একটা জিনিস কি বুঝছো, যে এই চ্যাপ্টারটা খুবই কমপ্লিকেটেড, কিন্তু বুঝলে মজা। প্লিজ নেক্সট কোশ্চেন, না হলে আমরা এখন লিভ করবো, অলরেডি লাইফ থেকে অনেকেই নাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।